আমরা তালি দিতে দিতে বসে যাবো সবাই। ধন্যবাদ। সবাইকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা এবার স্যারের বক্তব্য শুনব। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা করে দীর্ঘ 13 বছর পরে এই অডিটোরিয়ামে আবার দাঁড়িয়েছি। এটা একসময় আমি ভাবতাম আশা হবে, কখন সেটা জানতাম না। তাই আপনাদের সবাইকে আজকে 13 বছর পরে এখানে আসছেন, যাদের যাদের বয়স 12 বছর বেড়ে গেছে, তখন তাদের অনেকেই ছিলেন যুবক যুবতী, এখন তারা প্রৌঢ় মাঝবয়সী আসছেন। কিন্তু আপনাদের ভিতরে চেতনা, উদ্দীপনা এবং প্রাণের স্পন্দন এখনো যুবক যুবতীর মতো আছে, বোঝা যায়। আজকে আমাদের এখানে আমাদের কিছু সম্মানিত অতিথি আছে যারা প্রথমবার আপনাদের সহ আমাকে দেখছেন, তাদেরকেও এখানে আসার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে যে অনুষ্ঠানটা করেছেন, এখানে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আমার কারাগারে যাওয়া, সেটার অনুভূতি এবং অনেক কিছুই বলা, ডেস্টিনির ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো বলতে গেলে কিন্তু 1-2 ঘন্টা 1-2 দিনেও হবে না। কারাগারের কাহিনী, কারাপূর্ব কাহিনী বলতে গেলে 52টা এপিসোড করা লাগবে, নাটকের মতো সিরিয়াল করতে হবে, বেশিও লাগতে পারে। তো ইচ্ছা আছে। ডেস্টিনি ডিজাস্টার নিয়ে আমি অনেক আগের থেকেই বসে চিন্তা করতাম যে আমরা ডেস্টিনি ডিজাস্টার বা তাদের কষ্টগুলো সংগ্রহ করে, এই যেগুলো আজকে শুনলাম, এরকম হাজারো ঘটনা আছে যেগুলো আসেনি, এগুলোকে নাটক আকারে এনে মানুষের সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। ডেস্টিনি শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, MLM কোম্পানিও নয়, এইটা বড় একটা বিপ্লবী প্রতিষ্ঠান, সামাজিক বিপ্লব, কর্মযজ্ঞ, দেশের একটা চিন্তা ভাবনার পরিবর্তন, আমি বলবো সৃজনশীল একটা প্রতিষ্ঠান, যেখানে সুশীল সমাজের জন্য বিশাল একটা জায়গা তৈরি হয়ে আছে এবং সুযোগ সৃষ্টি হয়েছে, ওনারা হয়তো জানেন না। আমি অনেক সুশীল সমাজের অনেক সুন্দর সুন্দর প্রোগ্রামে যেতাম, ওনারা বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী হয়ে অনেক বক্তব্য দিতেন, কিন্তু তাদের কাছে কোনো প্ল্যান ছিল না বা এখনো নাই। ওনারা শুধু অদৃশ্যের কাছে আশাবাদ করেন না, আশা করছি বাংলাদেশ একদিন এই হবে সেই হবে। আমি তখন ভাবতাম যে সবাই যে আশা করতেছে, বিড়ালের গলায় ঘন্টা লাগাইতে হবে, কিন্তু লাগাবেটাকে? কাউকে তো বিড়ালের গলায় ঘন্টা লাগাইতে হবে ইঁদুরগুলোকে বাঁচাইতে হলে। আজকে এখান থেকে সব তো বলা সম্ভব না, কারণ অনুষ্ঠান কথা ছিল 1:30টার মধ্যে শেষ করা। আমি দেখতেছি 1:30টা প্রায় ছুঁই করছে, তার মানে আমরা 2টা পর্ব করতে পারবো না। দ্বিতীয় পর্ব শুরু হয়ে ডেস্টিনির আগামী দিনের পরিকল্পনা বলার কথা ছিল, মাঝখানে আপনাদের একটা নামাজের এবং লাঞ্চের ব্রেক দেওয়ার কথা ছিল, কিন্তু আমি পরামর্শ দিয়েছি ওই ব্রেক দিলে যার যার সিট সে আর খুঁজে পাবে না। সুতরাং একবারে অনুষ্ঠানটা শেষ করে দাও, একটু দেরি করে খাইলো আর নামাজ একটু দেরি করে পড়লে সমস্যা হবে না, আসরের আগে পড়তে পারলেই হলো। কারণ আমি মনে করি এই ধরনের সমাবেশ শুধু আলোচনায় নয়, এখানে জ্ঞান চর্চা হচ্ছে, জ্ঞানের আদান প্রদান হচ্ছে, দুঃখ কষ্টের ইতিহাস শোনা হচ্ছে। এটা কম গুরুত্বপূর্ণ সমাবেশ নয়, এটা অনেক বড় সমাবেশ। আজকের এই সমাবেশটা আপনাদের না জানা অনেক কথা আস্তে আস্তে জানতে পারবেন, সবগুলা বলা সম্ভব না আমার পক্ষে। ডেস্টিনির জন্ম যদিও 2000 সালে 14ই ডিসেম্বর অনানুষ্ঠানিকভাবে জন্ম হয়েছে, কিন্তু
আনুষ্ঠানিকভাবে ডেস্টিনি যাত্রা শুরু করেছিলাম 2001 সালের 5ই জানুয়ারি। ডেস্টিনির যাত্রাতে যারা যারা আমাকে সহযোগিতা করেছে, যে সকল ব্যক্তিবর্গ আমাকে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক, এবং আমি বলবো উনি এখনো চেয়ারম্যান, ডেস্টিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ছাড়াও আরো একজন ব্যক্তি আমাদের মাঝে আজকে আছেন, তাকে আমি পরিচয় নাই করে দিলাম। তিনিও কিন্তু ইতিহাসের সাক্ষী। ডেস্টিনি শুরু করার আগে বাংলাদেশে এমএলএম ব্যবসা শুরু করা নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়েছিল 1993 সালের জুলাই মাসে। আমি তখন বাংলাদেশ সফরে এসেছিলাম অনেক দিন পরে। আমার আম্মা অসুস্থ ছিলেন, বাবা অসুস্থ ছিলেন, তাদেরকে দেখতে আসা। তখন আমি কি জানি একটা বিশৃঙ্খলা পরিবেশের মধ্যে পড়লাম। রাস্তাঘাটে কিছু জিনিস আমার নজরে আসলো, যে রিক্সাওয়ালারা ট্রাফিক পুলিশের হাত মানতেছে না, ঠেলে চলে যাচ্ছে লাল লাইটে। আবার সবুজ লাইটে দেখলাম ট্রাফিক রিক্সাকে দাঁড় করে রাখতেছে। তার মানে যেমন ইচ্ছা তেমন সাজ, ওরকম যেমন ইচ্ছা তেমন চলো। তো তখন ঘটনাচক্রে একজন বিদেশিও কিছুদিন পর আমাদের এখানে আসছিলেন, এসে আমাকে বললেন যে তোমাদের দেশটা চালায় কে? আমি বললাম কেন? এই যে সবুজ লাইটে দাঁড়ায় থাকে, লাল লাইটে চলে যায়। সে আমাকে বলে, জানো আমি কখনো সৃষ্টিকর্তা আছে এটা বিশ্বাস করতাম না, কিন্তু বাংলাদেশে এসে আমার এই বিশ্বাস স্থাপন হয়েছে আল্লাহ আসলেই আছে। তো আমি বললাম কেন, তুমি কি আমাদের মুসলিম কালচার দেখে কোনো কারণে অভিভূত হয়েছ? কেউ তোমাকে মুসলিম কালচার সম্বন্ধে অভিভূত করেছে এই জন্য? বলে না না, তো এই জন্য না। আমি বেসিক্যালি খ্রিস্টান সম্প্রদায়ে জন্ম নিল, মনে প্রাণে একজন নাস্তিক ছিলাম, কিন্তু তোমাদের দেশ কে চালায় এটা প্রশ্ন করতে গিয়ে আমি বলছি আল্লাহ ছাড়া কেউ চালায় না। এই দেশ চালানোর কোনো লোক দেখি না আমি, যেখানে কেউ কাউকে মানে না, কোনো নিয়ম নাই, যে যেমন ইচ্ছা চলতেছে। কিভাবে গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে এই লেগে লেগে ধ্বংস হয়ে গেল, কিন্তু তারপরে পাস করে চলে যাচ্ছে, ঘষা খাচ্ছে, কোনো ইয়ে নাই, অনুভূতি নাই। এই দেশটা আল্লাহ না চালাইলে কে চালাচ্ছে? তাই বিশ্বাস করা শুরু করেছি আল্লাহ আছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার সাথে ঠাট্টা করলা? বলে না, ঠাট্টা না, মনে প্রাণে বিশ্বাস করি আমি যে সৃষ্টিকর্তা একজন আছে, নাহলে এই দেশ চালাচ্ছে কে? তখন আমি তাকে আমার মনের ইচ্ছাটা শেয়ার করলাম যে দেখো, এটা বলেছি আমি 93-র অনেক পরের ঘটনা আর কি। 93-তে তো আমি আসছি, দেশের এই বিশৃঙ্খল অবস্থা দেখলাম। তখন দেখি সবাই আমার কাছে চাকরি চায় আর বলে কানাডা নিয়ে যান। আমি বললাম কানাডা তো আর সৌদি আরব বা দুবাইয়ের মতো না যে ভিসা দিয়ে নেওয়া যায়। এইসব দেশে যাওয়ার সুযোগ বা প্রক্রিয়া খুবই সীমিত। তখন আমি ভাবলাম যে এরা কানাডা যাইতে চায় কেন? আমি তখন আমার এক ছোট বোনের জামাই, তাকে জিজ্ঞাসা করলাম কানাডা যাচ্ছেন কেন? বলে এখানে আইন পেশার অবস্থা ভালো না, আমি তো হাইকোর্টে প্র্যাকটিস করি, আইন পেশার অবস্থা খুবই খারাপ, তো এই দেশে থাকা কোনো ভবিষ্যৎ নাই। আমি বললাম যদি আমি এমন কোনো কিছু করি সেখানে কাজ করবেন? বলে কি? আমি বললাম ধরেন আপনার ভবিষ্যৎ এখানে স্টাবলিশ হয়ে গেল, কল্পনা করেন আপনি কোনো একটা সুপার জেটে করে কানাডায় গেলেন, সকালে গিয়ে সারাদিন চাকরি করে আবার সন্ধ্যার সময় বাংলাদেশে আসলেন। এভাবে চাকরি করতে করতে মাস শেষে যদি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পান, তাহলে কি কানাডা যাবেন? বলে না, তাহলে যাবো না। আমি বললাম ক্যানাডিয়ান ইনকাম বাংলাদেশে করবেন সেই ব্যবস্থা করতেছি। এই ছিল 93-তে তার সাথে আমার প্রথম কনভারসেশন। এবং উনি আমাকে জিজ্ঞেস করলেন এটা কি? আমি তখন বললাম নাম মনে রাখতে পারবেন? বলে বলো। আমি বলছি মাল্টি লেভেল মার্কেটিং। বলে না, আমি আইনজীবী লোক, মার্কেটিং টার্কেটিং বুঝি না। আমি বলছিলাম মার্কেটিং একটা নাম মাত্র, এটা অন্য জিনিস, আনবো দেখবেন। এই হচ্ছে আমার জীবনে কিভাবে আমার মাথায় প্রথম এমএলএম বাংলাদেশে আনা নিয়ে স্বপ্ন সৃষ্টি হয়। এরও আগে ছোট্ট করেও সৃষ্টি হয়েছিল। কানাডাতে থাকতে আমি যখন এমএলএম ব্যবসায় সক্রিয় ছিলাম, প্রায় আমি ভার্জিনিয়া যাইতাম ড্রাইভ করে, নিজে 1700 কিলোমিটার ড্রাইভ করতাম একা, কোনো ড্রাইভার নাই।
নিয়ার অ্যাবাউট 1700 থেকে 1800 কিলোমিটার। মাঝখানে 2বার ব্রেক নিতাম তেল খাওয়া দাওয়া এগুলোর জন্য, আর মাঝে মধ্যে শর্ট ব্রেক নিতাম তেল রিফিল করার জন্য। আর অনেকগুলা ক্যাসেট রাখতাম সাথে, এগুলা শুনতাম। এই ক্যাসেটগুলা গানের ক্যাসেট না, ব্যবসার ক্যাসেট। তো কখনো আমার সাথে এক এক সময় এক একজন যাইতো। একবার আমার সাথে হোসেন সাহেব গিয়েছিল এবং তখন আমরা একসাথে গিয়ে, এছাড়া আমি একবার মানে অন্যান্য লোক নিয়েও আলাদা অনেকবার গিয়েছিলাম, উনি একবারই গিয়েছিলেন আমার সাথে। তখন আমার একটা স্বপ্ন জাগলো যে এই সিস্টেমটা বাংলাদেশে কোনো এক সময় চালু করা যাবে কিনা। এবং সেই অবস্থানটা কি ছিল বলি, একটা বিশাল ইনডোর স্টেডিয়াম। আজকে যেমন একটা ইনডোর স্টেডিয়ামের মতো এটা, কিন্তু ওইটার ইনডোর স্টেডিয়ামের আপনার ক্যাপাসিটি ছিল 30,000 লোক বসতে পারে। ওই একটা লাইন থেকে আমার এখানে আসার ইচ্ছা হলো। সেখানে পৃথিবীর বিখ্যাত বিলিয়নিয়ার বিল ব্রিট, নট বিল গেট, বিল গেট হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, আরও একজন আছে বিল ব্রিট, উনি MLM করতে করতে বিলিয়নিয়ার হয়ে গেছিলেন। তো ওনার লেকচারের থেকে শুনতেছি উনি বলতেছে, তুমি যদি নিজে মিলিয়নিয়ার হতে চাও, আগে মিলিয়ন লোককে তুমি মিলিয়নিয়ার করার স্বপ্ন দেখে কাজ করো। কি অদ্ভুত কথা! আমি নিজে মিলিয়নিয়ার হইতে হলে আগে মিলিয়ন লোককে হেল্প করতে হবে কি মিলিয়নিয়ার হওয়ার জন্য। তা আমি বললাম, পরে যখন ওনার সাথে এই সেশন শেষ হওয়ার পরে প্রাইভেট দেখা হইলো, আমি বলছি গোপন সূত্রটা কি বলেন তো? বলো গোপন সূত্রটা, তুমি যদি 1 মিলিয়ন লোকের মিলিয়নিয়ার বানাতে পারো, তো সবাই যদি তোমাকে একদিনে $1 করে দেয়, কত কামাই হয়েছে তোমার? আমি বললাম $1 মিলিয়ন। দ্যাট ইজ দ্য ট্রিক, মেক আদার্স মিলিয়নিয়ার বিফোর ইউ বিকাম মিলিয়নিয়ার। এই যে কথাটা খুব পছন্দ হয়েছে। তখন আমি চিন্তা করলাম, মিলিয়ন লোক পাই কই? মন্ট্রিয়ালে আমি থাকি, কয়েক হাজার লোকের চিনি। এই তখন আমি বললাম, বাংলাদেশে যাইতে হবে, ওখানে জনসংখ্যা এত বিস্ফোরণ, ওখানে তো মিলিয়ন মিলিয়ন আছে। এই যে শুরু হলো আমার স্বপ্নের জাল বোনা, কেন বাংলাদেশে আসবো। এই ইতিহাস কিন্তু আপনারা অনেকে জানেন না। এরপরের থেকে আমি আসবো চিন্তা নিয়ে, আমার বউ নিয়ে আমি যেতে পারলাম না প্রথম। তারপরে আমার মা মারা গেলেন, বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তখন আমি চলে আসলাম। এসে আমার ওয়াইফকে নিয়ে গেলাম কানাডাতে, আমার প্রথম বাচ্চাটা হলো। আমার মাথার থেকে কিন্তু MLM এর চিন্তাটা যাচ্ছে না যে বাংলাদেশে একদিন যেতে হবে। শেষ পর্যন্ত মনস্থির করলাম 1998 সালে যে বাংলাদেশে যেতে হবে, এই বিজনেসটা করতে হবে। আমার ওয়াইফ তো এটা একমত না, সে বলে না, কি দরকার পাগলামি করার, এগুলো করে লাভ কি, আমরা মাত্র সংসার শুরু করেছি, আমরা এখানেই থেকে কিছু করি। আমি তখন অনেকটা রীতিমতো বোকা বানায় তাকে আমি চলে আসছি দেশে, বলছি যে 2 মাসের মধ্যে চলে আসতেছি। এদিক দিয়ে হোসেন সাহেবের সাথে এটা নিয়ে আমার অনেকবার আলোচনা দেন দরবার হলো। উনি আবার নতুন একটা MLM কোম্পানিতে স্টার্ট করছেন, অনেকগুলো উনি করছেন, আমি অল্প কয়েকটা করছি। 3-4টা MLM কোম্পানি ছিলাম, কারণ আমি সবচেয়ে দীর্ঘ সময় ছিলাম অ্যামো কর্পোরেশনের সাথে। তো উনি একদিন আমাকে মেসেজ দিলেন যে আমার সাথে একটু দেখা করেন রোববার। আমি গেলাম, কি ভাই ঘটনা কি? বলে এই ব্যাপার, আপনি একটু এদের সাথে আলাপ করেন। আলাপ করার পরে আমাকে বলে যে আপনি চিন্তা করেন না, আপনার জয়েন করার টাকা পয়সা দিতে হবে না, আমি দেবো। তো উনি আমাকে সত্যি সত্যি $1600 না কত খরচ করে আমাকে জয়েন করালেন ওনার গ্রুপে। আমি কিন্তু অলরেডি অ্যামোর সাথে তখন অনেক বছর কাজ করি, প্রায় 8-9 বছর। এরপর আমি শর্ত দিলাম সেই কোম্পানিকে, যে কোম্পানিটাকে আপনারা অনেকে চিনেন পরবর্তীকালে, GGN, গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক, তারা কানাডাতেও ব্যবসা করতো। আমি তাদেরকে কন্ডিশন দিয়েছি, তোমাদের কোম্পানি আমি জয়েন করবো এক শর্তে, যদি তোমরা আমাকে হেল্প করো বাংলাদেশে MLM ব্যবসা শুরু করার জন্য। তো প্রথম আমাকে একটু বললো যে হ্যাঁ আমরা হেল্প করব। পরে বসে আমাকে ওই কোম্পানির কর্ণধার আমাকে বললেন যে তুমি যদি আগামী 3 মাসের মধ্যে 100 লোক জয়েন করাইতে পারো, তাহলে আমি বুঝবো তুমি MLM বুঝো এবং আমরা তোমাকে হেল্প করব। এবং হয়েছেও তাই। তারপরের দিন থেকে আমি ডেইলি ওখানে সেমিনার করি। সেমিনারে কয়জন লোক থাকে? কখনো 1 জন, কখনো 2 জন। এই হলো সেমিনার। খুব সর্বোচ্চ 5 জন আসছে, এরকম ঘটনা খুব কম ছিল। এইভাবে করতে করতে 300-র উপরে লোক জয়েন করার পরে আমি ভদ্রলোকে ধরলাম যে এইবার বাংলাদেশে যেতে হবে তোমার। বলো ওইটা তো আমরা কথার কথা বলছি, বাংলাদেশে এসব ব্যবসা হবে না, কারণ বাংলাদেশে টেকনোলজির অভাব আছে, মানুষের শিক্ষা দীক্ষা কম, আর স্পিরিটও কম। MLM একটা স্পিরিচুয়াল ব্যবসা। আমি বললাম তুমি চিন্তা করো না, আমি এটা শুরু করব। বলো তোমার কাজ কি? আমি বললাম আমি মানুষকে বুঝাবো আর ট্রেনিং দেবো, আর তোমরা এসে অ্যাডমিনিস্ট্রেশন চালাবা। যাই হোক, লং স্টোরি শর্ট করে দিই, কারণ না হলে আমাদের অনেক কথা আছে আজকে।
আমরা আসলাম। আমি আসলাম প্রথম 98 সালের 25শে ডিসেম্বর। ব্যবসা শুরু হলো জিজিএনের ব্যবসা 99 সালের 19শে ফেব্রুয়ারি। আর প্রথম সেমিনার করলাম ফেব্রুয়ারি মাসের খুব সম্ভবত 25-26 তারিখে সাধারণ বিমার উপরের তলায়। সেখানে বেশি না 20-25 জন লোক আসছে সেমিনার দেখতে, এবং সেমিনার দেখে যারা কয়েকজন গ্রাহক জয়েন করছে তাদের অধিকাংশ কিন্তু পরবর্তীকালে আমার সাথে ডেস্টিনিতে কিন্তু ডাইরেক্টর হয়েছে। তখন তারা ছিল ভিজিটর, জাস্ট দেখছে, তারা বোকা হয়ে গেছে, বলে কি বলে এই লোকটা। তখন মার্কেটিং প্ল্যান দেখাছিলাম উইকলি 42,000 টাকা আয় করা যায়, এটা হজম করতে পারতেছে না অনেকে। আমার সাথে যে ছেলেটা কাজ করতো, নাম নাই বললাম, ও রীতিমতো এসির মধ্যে ঘামাইতেছে আর বলে আপনি এইভাবে মানুষকে বলেন তো হার্ট ফেল করবে। আমি বললাম কেন? ভাই আমি 8-9 হাজার টাকা মাসে আয় করি, আপনি 42,000 টাকা সপ্তাহে দেখাচ্ছেন। আমি এটা ধাক্কা সামলাতে পারতেছি না। আমি ইংলিশে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটিতে, আপনি বুঝেন, আমি এটা সামলাইতে পারতেছি না। আমি বললাম ঠিক আছে, একটু অপেক্ষা করেন, দেখেন কি হয়। এবং সেই ব্যবসাতে শুরু করেছি আমরা। একটু সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যাটা ছিল প্রাতিষ্ঠানিক মিসআন্ডারস্ট্যান্ডিং ওই কোম্পানির সাথে। পরে আমি আর হোসেন সাহেব ওই কোম্পানি থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমরা আমাদের এই কোম্পানিটার জন্ম দিলাম, ডেস্টিনি 2000 লিমিটেড। আমার এখনো মনে আছে, এই কোম্পানিটা শুরু করার জন্য প্রথম আমি একজন সিনিয়র স্টেট সেক্রেটারি, উনি ওএসডিতে ছিলেন, ওনার কাছে গিয়েছিলাম। উনি আবার এমএলএম পছন্দ করেন ভালো, ওনাকে বললাম যে আমাকে একটা কোম্পানি করিয়ে দেন। এবং তখন আমাদের অনেক ক্রাইসিস ডিজাস্টার চলতেছে, আমার এগেনস্টে ওই কোম্পানির প্রধান গুন্ডা পান্ডা লাগিয়ে দিয়েছে, মাইরে ফেলবে, এই করবে সে করবে। কেন? আমি সেই কোম্পানি ছেড়ে দিলাম। যাই হোক, আমি সেখানে ঘোষণা দিয়ে আসছি, যারা যারা তোমরা আমার সাথে নতুন কোম্পানিতে আসবা তাদের সবাইকে বিনামূল্যে কোনো পণ্য ক্রয় করা লাগবে না, ফ্রি জয়েন করা দেবো এই কোম্পানিতে। এখন কোম্পানির নাম নিয়ে বসছি আমরা। যখন কোম্পানির নাম নিয়ে বসছি, এক একজন এক এক নাম দিচ্ছে। তো সেখানে আমি তখন প্রস্তাব দিলাম যে কোম্পানির নাম হবে ডেস্টিনি 2000। বলে কেন? আমি বললাম যে ডেস্টিনি হচ্ছে ভাগ্য, নিয়তি, আর 2000 সাল এখন, তখন 2000 সাল চলতেছিল। উনি বলে যে ওই ভদ্রলোক, উনি এডিসিও ছিলেন জয়পুরহাটে, উনি বলে যে 2000 কি আমার নাম হয় নাকি? আমি বলছি মানুষ মনে রাখবে যে 2000 কেন দেয়া হয়েছে, বলবে ডেস্টিনির নাম 2020, 22, 25 না কেন, হঠাৎ করে 2000 কেন? তখন মানুষ মনে রাখবে যে ডেস্টিনি হচ্ছে 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। উনি বলে এটার পক্ষে আপনি আর কোনো যুক্তি দিতে পারবেন? আমি বলছি হ্যাঁ, ভালো যুক্তি দিতে পারবো, একটা ইসলামিক যুক্তি দেবো আমি। বলে বলেন আপনি। আমি বলছি দেখেন না, অনেক সময় বিদেশে কেউ মদিনা শরীফের থেকে লেখাপড়া করে আসলে নামের শেষে মাদানি লাগায়। আপনি দেখেন নাই যে বসরা নগরীতে হজরত রাবেয়া বসরি জন্ম নেওয়ার পরে ওনার নামের শেষে রাবেয়া বসরি, এরপরে হাসান বসরি, এরকম হইতেই পারে। তাই 2000 এরকম একটা লাস্ট নেম, ফ্যামিলি নেম, আর ডেস্টিনি হলো ফার্স্ট নেম। মানে আমি একরকম জিদ করে, অনেকে রাজি হচ্ছিল না, আমি একরকম জিদ করে বললাম না, নাম এটাই হবে, এটা দিতে হবে। দেওয়ার পরে সবচেয়ে বেশি হেল্প করেছেন যে লোকটা, উনি একজন রিটায়ার্ড মেজর। উনি আমাকে বললেন যে আপনার সফটওয়্যার রেডি আছে? আমি বললাম না, নাই। বলে আপনি কি সফটওয়্যার কিনবেন না তৈরি করবেন? আমি বললাম কেনা যায় না, এগুলো পাওয়া যায় না। আমি জানতামও না এগুলো পাওয়া যায়। আমি বলছি তৈরি করতে হবে। বলে তাহলে ঠিক আছে, আমি আপনাকে 3-4টা জুয়েল ছেলে দেবো যারা বুয়েটে স্ট্যান্ড করেছে, কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, এরকম এনে দেবো। ওরা আপনাকে শুনে শুনে আপনাকে সফটওয়্যার বানিয়ে দেবে। যে কথা সেই কাজ। সেই দিনে সন্ধ্যার সময় 4টা ছেলের উনি নিয়ে আসলেন, এনে এটা মহাখালী ডিউএইচএসে ওই ভদ্রলোকের অফিসে। তো অফিসে অনেকে আমাদেরকে এরকম ঘুরে ঘাড়ে চা টা খাওয়াচ্ছে। সেখানে এক ভদ্রলোক, তাকেও ডাইরেক্টর করছে, যিনি আমাদেরকে আপ্যায়ন করছে, মানে যাকে সামনে পাচ্ছি তারা ডাইরেক্টর করতেছি। আরেকজন আমার সাথে দেখা করতে আসছে, তারেক নামে, সে মারা গেছে এখন। তারেকের বললাম তুমিও ডাইরেক্টর হও, তখন তারেক তার অফিসটা ব্যবহার করতে দিচ্ছে। মানে আমরা আসলে ডেস্টিনি যখন শুরু করেছি, সত্য কথা বলি, আমাদের সবার পকেট খালি। তো আপনি বলবেন তাহলে কোম্পানি কি করে হইলো? আমি মনে করি কি জানেন, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনারা অনেকে দেখছি কথায় কথায় একটা কথা বলে ফেলেন। এই যে এখন যেমন আমরা একটা রিয়েল এস্টেট কোম্পানি শুরু করেছি, এখানে ফ্ল্যাটে বুকিং দেওয়া নিয়ে অনেকে বলে কি কিস্তি দিব কোত্থেকে? আমি বলছি যে আপনার ইচ্ছা থাকলে হয়ে যাবে। আসলে তাই, যদি কেউ ইচ্ছা করে, টাকা আটকায় না তারে। যাই হোক, আমি প্রথম জোগাড় করতে পেরেছি মাত্র 15,000 টাকা।
এই 15,000 টাকা দিয়ে ডেস্টিনি যাত্রা শুরু। এরপরে আমি অন্যান্য পরিচালকদেরকে অফার দিলাম যে 1 লাখ টাকা করে দেন, আমরা একটা কোম্পানি করব, 12 জনে মিলে বইতে 12,000 শেয়ারে 12 লাখ টাকা শেয়ার। টাকা সব উঠে নাই, কারণ আমরা সবাই, আমি দিতে পারি নাই, আরো অনেকে দিতে পারে নাই। আমরা 7,65,000 টাকা দিয়ে শুরু করেছিলাম ডেস্টিনি যাত্রা। জানি না কোন দিকে যাব, কিন্তু প্রচন্ড একটা বিশ্বাস, আত্মবিশ্বাস আর পরিকল্পনা ছিল। ওই যে বলেছি, জানেন, যেই কৌশল আপনাদেরকে আমি শিখাইতাম, একই কৌশল আমি কিন্তু আমার ক্ষেত্রে ব্যবহার করেছি। বলি কৌশলগুলো কি ছিল? 5টা স্টেপ। কোনো কিছু করার জন্য 5টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউ, ইউ ক্যান ডু ইট। দ্বিতীয় স্টেপ ছিল ইউ হ্যাভ টু হ্যাভ এ ড্রিম, আপনার স্বপ্ন থাকতে হবে। আর থার্ড ছিল ইউ হ্যাভ টু হ্যাভ এ প্ল্যান। আমার এখানেও কিন্তু তিনটাই অ্যাপ্লাই করেছি। বিশ্বাস ছিল, স্বপ্ন দেখতাম, প্ল্যানও করেছি। এবং এই সফটওয়্যার তৈরি করার আগে ওই 4 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আমি মার্কেটিং প্ল্যানটা একবার না কয়েকবার দেখাইছি। দেখানোর পরে তারা বলছে এটা আমরা তৈরি করে দেবো, আপনাকে 3 সপ্তাহ লাগবে। আমি একটু অবাক হয়েছি, 3 সপ্তাহ এত বড় একটা সফটওয়্যার তৈরি করবে? আচ্ছা করো। তো জিজ্ঞেস করলাম কত লাগবে? বলে 20-25 হাজার টাকা দিয়ে শুরুতে, আর পরে কত লাগবে জানি না। টাকার কথা শুনেও অবাক হয়ে গেলাম, 20-25 হাজার টাকা সফটওয়্যার। আচ্ছা করুক, দেখা যাক না। আসলে তারা তৈরি করেছিল কিন্তু অসম্পূর্ণ, যেটা দিয়ে কাজ করার মতো না। পরে আরো পয়সা খরচ করে এটাকে সম্পূর্ণ করা হয়েছে। এই ডেস্টিনি যখন শুরু করি, এই শুরুর দিকে কয়েকজন পরিচালক হঠাৎ করে বলল কি যে টাকা ফেরত দেন, আমি এই কোম্পানি করবো না, কারণ কোনো কিছু দেখতেছে না আসলে। তখন তাদেরকে একটা স্বপ্ন দেখাইছিলাম। ওই যে আমার কাজ হচ্ছে বললাম না, বিশ্বাস করা, স্বপ্ন দেখানো, এরপরে পরিকল্পনা। একটা বোর্ড মিটিং করেছিলাম, আমার মনে হয় সেটা 2য় বা 3য় বোর্ড মিটিং হবে, প্রথমটা আমি ঠিকমতো মনে নাই। ওই বোর্ড মিটিংয়ে আমি বলেছিলাম, যারা আপনারা আজকে 1 লক্ষ টাকা দিয়ে এখানে শেয়ার হোল্ডার হয়েছেন, আমার সাথে 10 বছর থাকেন, 10 বছর পরে প্রত্যেকে এক জনে 1 কোটি টাকা নিয়ে বাড়িতে যাবেন। তো আমার এই কথা শুনে একজন পরিচালক আমাকে তাচ্ছিল্য করে বলে যে আপনি কি জানেন, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংয়ে IBA থেকে মাস্টার্স করা। আপনি সবাইকে বোকা বানালেও আমাকে বোকা বানাতে পারবেন না। আমি বললাম কেন? বলে যে কোনো গাণিতিক হিসাবে এই 1 লাখ টাকা সর্বোচ্চ 10 লাখ টাকার উপরে যাইতে পারবে না। 4 লাখ টাকা হচ্ছে ব্যাংকে রাখলে 4 লাখ টাকা হবে 10 বছরে। আর যদি আপনি যাই করেন 10 লাখ টাকার উপরে যাওয়া একেবারে কঠিন। এই যে আপনি সবাইকে বোকা বানাচ্ছেন যে 1 লাখ টাকা দিয়ে 1 কোটি টাকা নিয়ে 10 বছর পরে যাব, এই কথাগুলো আর বলেন না। আমি আর তার সাথে তর্ক করি নেই। শুধু হোসেন সাহেব বলছিল যে আমি রফিকুল আমিনের বক্তব্য বিশ্বাস করি, কারণ আমি তারে কানাডা থেকে চিনি। সে যেভাবেই বলুক এইটা সে করে ছাড়বে, এটা আমি বিশ্বাস করি। আর একজন লোকও বিশ্বাস করে নাই। তখন আমার কাছে বোর্ড মিটিং এর পরে বললো যে এক কাজ করেন, আপনি আমার কোটিপতি বানানোর দরকার নাই, আপনি 20,000 টাকা রেখে দেন, 80,000 টাকা আমার ফেরত দেন। আমি বললাম কেন? বলে আমি জাপান চলে যাব। আমি সেই জাপান 10 বছর থাকলে কত আয় করবেন, একটা হিসাব দিল যে কোটি টাকা কামাবে। তো আমি বলছি আপনি তো এখান থেকে কোটি টাকা নেবেন, আরো বেশি নিতে পারবেন, যায়েন না। বলেন আমার টাকা দেন। আমি বলছি আপনার টাকা আমি মেরে খেয়ে দিছি, জান, দেব না। এইভাবে তাকে বিদায় করে দিছি। সেই ব্যক্তি কিন্তু 10 বছর পরে, 11 বছরে আর কি, 1 বছর বেশি লাগছে, 11 বছর পরে আমাদের যখন ডিজাস্টার আসছে, সেই ডিজাস্টারে যখন আমরা জেলে গেলাম, আমাদের যখন রিমান্ড চলতেছে, আমি জানতাম না, আমাকে সেই বাদী পক্ষ যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছে, তারা একদিন আমাকে তাচ্ছল্য করে বলতেছে যে আপনাদের 2 জনের ইনকাম এত কম কেন, হোসেন আর আপনার? আমি বললাম কেন? বলে আপনাদের সাথে যারা ব্যবসা করে এরা তো 100 কোটি টাকার মালিক হয়ে গেছে। এবং আমি পরবর্তীকালে জানতে পেরেছিলাম যে ভদ্রলোক বলছে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা আয় করা 10 বছরে হিউম্যানলি সম্ভব না, উনি মোটামুটি 287 কোটি টাকা কামাইছেন। যেহেতু উনি 1 কোটিও বিশ্বাস করেন না, অবশ্য উনি ডিভিডেন্ড হিসাবে এত টাকা আয় করেন না, উনি একটা প্রোডাক্ট সাপ্লাই দিতেন, সেখান থেকে আয় করছেন। তো করছে, তো এই ব্যবসার কারণেই তো করছে নাকি? আচ্ছা, এখন এই কথাটা কেন বললাম জানেন? এই ইতিহাসগুলো আপনারা জানেন না, এগুলো জানা থাকা আপনাদের দরকার। ডেস্টিনিতে আমরা একজন আইটির লোক নেই, পয়সা লাগবে তাই। আমি নিজে ডাটা এন্ট্রি দিতাম ওই তারেকের অফিসে।
সারা রাত ধরে ডাটা এন্ট্রি দিতাম ফজর পর্যন্ত। ফজরের আজান দিলে আমি ওই টেবিলের নিচে কার্পেটের মধ্যে ঘুমাইতাম, কোনো বালিশ নাই, কিচ্ছু নাই। আর আমাকে পাহারা দিতে একজন ডায়মন্ড এক্সিকিউটিভ, সে এখন কানাডা আমেরিকা আছে। এরকম অনেকেই সাক্ষী যে আমি ডাটা এন্ট্রি 26,000 ডাটা এন্ট্রি দিয়েছিলাম আমি একা। কারণ কি জানেন, এই 26,000 লোক কিন্তু এই 26,000 লোক এরা ওই যে জিজিআর নামক কোম্পানি থেকে পুনর্বাসিত হয়েছে আমার এখানে। যেহেতু তাদেরকে বলছি তোমরা প্রোডাক্ট কিনতে হবে না, তোমাদের কোনো টাকা দিতে হবে না, কোনো বিনিয়োগকারী হইতে হবে না, খালি তোমরা এখানে আসো। এবং এটার নাম দিচ্ছি আমরা ফ্রি লাউঞ্জ। আর এদের আইডি যখন তৈরি করেছি আমি একটা কায়দা করেছি, চালাকি করেছি এদেরকে চিহ্নিত করার জন্য। এদের প্রত্যেকের আইডি শুরুতে শুরু হয়েছে অ্যালফাবেট এ দিয়া, ইংরেজি অ্যালফাবেট এ। আর যারা পরবর্তীকালে ডেস্টিনিতে পয়সা খরচ করে, কেউ 2700, কেউ 2250 টাকা, এক একজন এক এক দামে, কেউ 5000 টাকা বিভিন্ন আঙ্গিকে জয়েন করছে, এদের নামের আগে আছে ডি আর সি। এই ডি আর সি দেখলে বুঝবেন এরা ডেস্টিনির জন্মের পরে ডিস্ট্রিবিউটর, আর এ দেখলে বুঝবেন এরা সব ডেস্টিনির আগের ডিস্ট্রিবিউটর। ওই কোম্পানি থেকে তারা রোহিঙ্গার মতো এখানে শরণার্থী। এই শরণার্থী ডিস্ট্রিবিউটররা এখন হয়ে গেছে বিনিয়োগকারী। তারা এখন গলাবাজি করে আমাদের বিনিয়োগ ফেরত দেওয়া হোক। যখনই এরা গলাবাজি করবে জিজ্ঞাসা করুন, ভাই আপনার আইডি নাম্বারটা একটু বলেন। যখন দেখবেন আইডি নাম্বারের শুরুতে লেখা আছে এ, বুঝবেন ইনি কিন্তু শরণার্থী। এরকম শরণার্থী আমিও, হোসেন সাহেব আমরাও শরণার্থী, ওখান থেকে আসছি। আমিও কিন্তু ডেস্টিনিতে কোনো প্রোডাক্ট কিনে জয়েন করি নাই। ওই সব শরণার্থীর জন্য একই আইন। 26,000, এরপরে আরো কয়েক হাজার আসছে, সব মিলে আমরা 30,000 শরণার্থীরা এখানে পুনর্বাসিত করছি। আর ওই শরণার্থীদের মধ্য থেকে অলমোস্ট 80% হয়ে গেছে ডায়মন্ড। আর বাকি 20-25 জন ডায়মন্ড যারা হয়েছে এরা নতুন ডি। তার মানে ডি দিয়া ডায়মন্ড কিন্তু কম, এ দিয়া ডায়মন্ড বেশি। তো এখন যারা এখন চিল্লাচিল্লি করে যে আমাদের বিনিয়োগের টাকা ফেরত দেন, এরা হচ্ছে মার থেকেও মাসির দরদ বেশি, বলে যে আমি কার খালারে। এটা হাসি পায় আমার। যাই হোক, এখন আসেন, ডেস্টিনি চলতেছিল ঠিকঠাক মতোই। ডেস্টিনির উপরে কেন ডিজাস্টার আসছে? ডেস্টিনিতে খুব দ্রুত মানুষ রেসপন্স করা শুরু করছে, ডেস্টিনিতে মানুষ দ্রুত সফল হওয়া শুরু করছে। এই অডিটোরিয়ামে মাসে 8-10টা প্রোগ্রাম হতো, 8-10টা। এগুলা দেখে মানুষের মাথা খারাপ হয়ে গেছে যে এটা কি, এরা কারা, এরা কোত্থেকে আসলো। তবে হ্যাঁ, কিছু সুশীল সমাজ আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। কি বলছে জানেন? এগুলো দেখবেন, এগুলো ইউটিউবে আছে। বলতো একসময় সুন্দর বাংলাদেশ স্বপ্ন দেখতাম, এখন দেখছি সেই বাংলাদেশ তৈরি হইতে যাচ্ছে। তখন একজন গভর্নর ছিলেন, গভর্নরকে আমরা চিফ গেস্ট করে আনছিলাম। উনি তখন বলছিলেন বাংলাদেশের ডেস্টিনি হচ্ছে ডেস্টিনি। বহু রাজনৈতিক নেতা, বহু সমাজ সেবক, সুশীল সমাজ, সাংবাদিক, বুজুর্গ লোক, এমন কোনো লোক বাকি নাই যে এই মঞ্চে দাঁড়ায় ডেস্টিনির প্রশংসা করে গেছে। আর পরবর্তীকালে যখন আমাদের উপরে ঝামেলা হয়েছে, ওনারা বলছে এই কথা আমরা না বুঝা বলছি। চিন্তা করতে পারেন, ওনারা নাকি না বুঝা বলছে। তাইলে আপনাকে কি কেউ ইনফ্লুয়েন্স করছে? একটা টেলিভিশন নিউজ তো এইভাবে প্রচার করছে, আমরা নাকি যারা বক্তৃতা দিত এখানে তাদেরকে আগে একটা প্যাকেট ধরায় দিতাম, তো প্যাকেটটা হাতে নিয়ে নাকি তারা আমাদের পক্ষে সাফাই গিয়ে চলে যেত। এরকম মিথ্যা প্রচারও কয়েকটা টেলিভিশন করেছিল। কয়েকটা পত্রিকা আমাদের সম্বন্ধে এত খারাপ রিপোর্ট লিখছে, পরে শুনছি ওরা লেখে নাই, ওদেরকে দিয়ে লেখানো হয়েছে, ওদেরকে টাকা দেওয়া হয়েছে যে লেখো। কিভাবে জানছি? আমি এক সাংবাদিকের চিনতাম, সেও আমার খুব কাছাকাছি ছিল। তারা ডেকে নিয়ে বললাম যে ভাই তুমি তো আমাকে চিনো, কেন ওইগুলা লিখতেছো? বলে বস কিছু মনে করেন না, এই লেখাটার জন্য 10,000 টাকা পাইছি, আমার তো চলতে হবে, আপনারাও কিছু দেন, আবার প্রতিবাদ ছাপাই দেব। তো এই ছিল খেলা। এবং আমার ভিতরে একটা জিদ কাজ করতে, যে 2 নম্বর ব্যবসা তো করি না, কেন টাকা দেব? বাকিটা ইতিহাস আপনারা জানেন কিভাবে ডেস্টিনির উপর অ্যাটাক হয়েছিল। এখানে আপনারা ভিডিও চিত্র খুব কম দেখছেন, অনেক ভিডিও চিত্র আপনাদেরকে দেখানো যাবে আছে। ডেস্টিনিতে এরা বলতে ভুলে গেছে, কোনো গৃহবধূ প্রেগনেন্ট অবস্থায় তার গায়ে আগুন লাগাই দিছে শাশুড়ি, দেবর, শ্বশুর সবাই মিলে।
একটাই অপরাধ, সে কেন ডেস্টিনিতে বিনিয়োগ করেছে। একটা আগুন লাগাই দিচ্ছে। দেখা যাক, সে আগুন লাগাই দেওয়া গৃহবধূর মৃত্যুটাকে বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি পত্রিকা ছাপাইছে যে ডেস্টিনিতে বিনিয়োগ করে টাকা ফেরত না পেয়ে আত্মহত্যা করছে। বাহ, কি হইল আর কি লেখলো! আমি অবাক হয়ে গেছি যে এরকম ফার্স্ট গ্রেডের একটা পত্রিকা এইভাবে নিউজ করে। কোথায় মেয়েটাকে মেরে ফেলছে একদম, এবং যে মেয়েটাকে মেরেছে তার বান্ধবী এসে আমার কাছে জেলখানায় কেঁদে কেঁদে বলছে যে স্যার, আমার বান্ধবীরে মেরে ফেলছে। আমি জিজ্ঞাসা করেছি ঘটনা কি ছিল। বলে ওনার হাজব্যান্ড সৌদি আরব থাকে, টাকা পাঠাইছে, সৌদি আরব থেকে হাজব্যান্ডের সাথে পরামর্শ করে সে টাকা এখানে ইনভেস্ট করছে, কয়েকবার লাভও পাইছে, মুনাফাও পাইছে, সে একটা ভালো অবস্থানে গেছে, ইনকামও শুরু হয়েছে। আপনি জেলে আসাতে ইনকাম বন্ধ, তাই শ্বশুর শাশুড়ি সবাই মিলে তারা চাপ দিছে টাকা দাও। সে বলছে আমি কোত্থেকে এনে দেবো। এরপর একদিন ধরে তার গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে মেরে ফেলছে তাকে, এবং শি ওয়াজ প্রেগনেন্ট, তার বাচ্চা ছিল। স্বামী কোনোদিন জানতে পারেনি, কিন্তু আজকে হয়তো আমার কথাটা শুনলে সে স্বামী মনে করতে পারবে যে এটা তো আমার বউর আত্মহত্যার কাহিনী উনি বলতেছে। তার বউ আত্মহত্যা করেনি, তাকে মেরে ফেলছে। এরকম হাজারো ঘটনা আছে। গাছের সাথে বেঁধে রেখে পিঠে তার থেকে সম্পত্তি লিখে নিছে, বাড়ির থেকে বের করে দিছে। কেন ডেস্টিনি করছে? এই জন্য বাবা ভাই বোন সবাই মিলে তাকে ত্যায্য করেছে, সম্পত্তি থেকে তাকে ইয়ে করেছে। আমি চেষ্টা করি যখন যার কথা জানি, আমি তখন তাদের পাশে সামান্য একটু তোফার মতো, সদগার মতো কিছু টাকা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং এখনো করছি। এখনো বহু লোকের, আমি নাম বলবো কেন, তাদেরকে গোপনে তাদেরকে দেই। আমার ইনকাম কখনো বাসা পর্যন্ত যায়নি, সদগার মধ্যে শেষ হয়ে গেছে। কারণ আমি জানি যে এদের কাছে আমার দায় আছে। দায় দুরকম হয়, একটা হক্কলেবাদ, আর একটা হলো জাগতিক যেই আপনার ঋণ করে মানুষের, তাই। কিন্তু আমার ওদের কাছে হক্কলেবাদের দায় বেশি, কারণ আমি কারো কাছ থেকে ওইভাবে অত ঋণও করি নাই খুব একটা। যাই হোক, আজকে যারা এখানে তাদের অনুভূতির কথা বলে গেল, যে কয়েকটি সংগঠন, প্রায় 6টি সংগঠন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদেরকে নিয়ে আমি শুধু তাদের সংগঠন নিয়ে আলাদা একটা বড় প্রোগ্রাম করব, যেখানে তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করা হবে। তাদেরকে একটা স্পেশাল আইডি দেয়া হবে, মানুষ যেন চিনতে পারে এরা তারা। এদের জন্ম কিভাবে হয়েছিল আপনারা অনেকে হয়তো জানেন না। আমরা যখন সারেন্ডার করে জেলে ঢুকলাম, তখন তো প্রথম 3 মাস আমরা জানি না আমরা কোথায় আছি। পরে জানতে পারছি আমাদেরকে ফাঁসির সেলে রাখা হয়েছে। আপনি বুঝতে পারেন এটা জানলাম কিভাবে? আমাদের পাশে ফাঁসির আসামি একজন আছে, বলে যে আপনাদেরকে এখানে রাখছে কেন? লাল ঘরে, ওই ঘরটার নাম লাল ঘর। আমি জিজ্ঞাসা করছি কেন, সমস্যা কি? বলে এখানে যাদের ফাঁসি হয়, কন্ডেম সেল বলে, এখানে রাখা হয়, আপনাদেরকে রাখার কোনো উদ্দেশ্য জানি না। পরে যখন আমাদেরকে এখান থেকে দুদকের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, সেখানে এক পরিচালকের যখন আমি বললাম যে আচ্ছা আমরা কি দোষ করেছি, আমরা তো মাত্র অ্যারেস্ট হয়েছি, রিমান্ড চলবে, আমাদেরকে কন্ডেম সেলে লাল ঘরে কেন রাখা হয়েছে? ওই পরিচালক হাসতে 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 চোখের পানি বাইরে গেছে, বলে তাই নাকি, আপনাদেরকে কন্ডেম সেলে রাখছে? মানে উনি মজা পাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, আমাদেরকে কন্ডেম সেলে রাখা হয়েছে ফাঁসির আসামির সাথে। পরে সে ফাঁসির আসামি আমাদেরকে পানি খাওয়াইছে, দুপুরে ভাত খাওয়াইছে, বললো যে আপনি জেলখানার খাওয়া খাইতে পারবেন না, এগুলো পচা ভাত, গন্ধ হবে। যে কয়দিন আছেন আপনারা বড় ভাই, আপনারা আমার এখানে আমার তত্ত্বাবধানে খাওয়া দাওয়া করেন, কোনো সমস্যা নাই। আজও আমি তার কাছে কৃতজ্ঞ। সে কোথায় আছে আমি জানি না, ভবিষ্যতে যদি কোনোদিন তার ঋণ শোধ করতে পারি করব। সে কিন্তু একজন শীর্ষ সন্ত্রাসী। এই স্বৈরাচারী সরকার চলে যাওয়ার পরে সে জেল মুক্তি নিয়ে দেশ ছেড়ে পালাই গেছে, কিন্তু আমি তাকে কখনো স্বৈরাচারী সন্ত্রাসী বলবো না। অদ্ভুত এক ফেরেশতা সে কেন সন্ত্রাসী হয়েছে আমার জানা নেই, কিন্তু আমি তার ভিতরে নামাজ কালাম পড়া, রোজা রাখা ছাড়া আর কিছু দেখিনি। প্রচন্ড নামাজ পড়তো, রোজা কালাম করতো। বলছে আমি এক মুক্তিযোদ্ধার ছেলে। মুক্তিযোদ্ধার ছেলে কেন গেলা? বলে এটা লম্বা ইতিহাস, এখন বলতে পারবো না। এইভাবে বহু লোক, নির্যাতিত লোকের দীর্ঘ 12 বছর আমি জেলখানায় দেখেছি। বহু মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, মৌলবী এবং যারা অপরাধ কাকে বলে জানে না, এদেরকে অন্যায়ভাবে জেলখানায় রাখা হয়েছে।
অনেক ইতিহাসের সাক্ষী কিন্তু জেলখানায় আমরা। জেলখানার উপরেই একটা সিরিয়াল করা যাবে নাটকের, যা দেখেছি। কিন্তু আমি এবং হোসেন সাহেব যেহেতু আমরা বিদেশে ব্যাচেলার লাইফ অনেকদিন কাটাইছি, ব্যাচেলার থাকার অভ্যাস ছিল, যেন তেনভাবে থাকার অভ্যাস ছিল, অড জব করে করে বড় হয়েছি। আমরা তো আর সাহেবের মতো বড় হইনি, তাই জেলখানা থাকাটা আমাদের কষ্ট কম হয়েছে, আমাদের গায়ে সহ্য হয়ে গেছে। আমার চাইতে হোসেন সাহেবের সাহস বেশি, এটা স্বাভাবিক। উনি নিজেও এই ধরনের প্রতিকূল অবস্থা পার হয়ে গেছে জীবনে বহুবার, এই জন্য উনি আমার চাইতে বেশি সহ্য করতে পারছে। পরের দিকে আমার এই সহ্য করা হয়ে গেছে। এখন আমাদেরকে যখন ধরে নিয়ে যায়, আমাদের বিরুদ্ধে সাক্ষী পাওয়া যাচ্ছে না, কারণ আপনারা সবাই তো ওই যে দেখলেন যে করতেছেন, মানববন্ধন করতেছেন, আন্দোলন করতেছেন ছাড়ার জন্য। তখন এদেরকে প্রস্তাব দেওয়া হলো সাক্ষী হওয়ার জন্য, যে বলতেছে সাক্ষী হও, তো বলছে না সাক্ষী হবে না, করলে তাইলে আসামি হবা। এরকম বহু ডায়মন্ডকে আমি শুনেছি, একজন ডায়মন্ডকে গালে থাপড়াইছে যে কেন সাক্ষী হবি না। ওই বলছে যে ওনাদের কোনো দোষ নাই। এবং এখনো আমার সাথে যারা আসামি হিসাবে অন্তর্ভুক্ত, আপনারা দেখবেন কিছু আসামি, আমাদেরকে আসামি কিন্তু প্রথমে 12 জন, তারপরে 46 জন চার্জশিটে যাদেরকে নতুন করে আসামি করা হয়েছে, ওদের একটাই অপরাধ, ওরা আমার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়নি। এই একটা অপরাধে তাদেরকে করা হয়েছে। আর যে সাক্ষী দিতে রাজি হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে সাক্ষী হয়েছে। এবং আপনারা জানেন দুদকের মামলায় মাত্র 2-3 জন লোক আমাদের বিরুদ্ধে ডেস্টিনির লোক সাক্ষী হয়েছিল, বাইরের লোক না, কিন্তু কোনো এই 2-3 জন লোক এখনো আজীবন মনে থাকবে আমার মনে, যে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল দুদকের পক্ষে। আমি সব মনে রেখেছি এগুলো। তো যারা সাক্ষী দেয় নাই তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তাদের অনেকে এখন আমেরিকা আছে, অনেকে বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছে, আর 2-1 জন জেলেও আছে। একজন বোধহয় এখনো জেলে আছে। সেই ব্যক্তিটি মুক্তি পাক, আমি তার জন্য চেষ্টা করব। কারণ আমরা সবাই যেহেতু বাইরে আছি, ও একজন লোক জেলে থাকবে কেন, তাই না? আর সে তেমনও কত 20, 25, 26 নম্বর আসামি মনে হয়, কিন্তু তাকে জেলে আটকে রাখা হয়েছে। এখন তো স্বৈরাচারী সরকার নাই, সে কেন জেলে আছে আমি জানি না। মামলাই তো মিথ্যা বানানো। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কিন্তু দুদক মামলা করেনি, 2 কারণে করেনি আমার ধারণা। একটা হচ্ছে প্রতিষ্ঠান যে একটা ব্যক্তি, তার বিরুদ্ধে মামলা করা যায় এটা তারা জানতো না, এটা হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এটা আমার ব্যাখ্যা, এই ব্যাখ্যার সাথে আপনার একমত হওয়ার দরকার নাই। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যদি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে, তাহলে প্রতিষ্ঠানে কিন্তু 49 জন শেয়ার হোল্ডার আছে, এদের সবার বিরুদ্ধে মামলা করা লাগে। তাই বেছে বেছে চুজ অ্যান্ড পিক করে শুধু আমাদের কয়েকজনের মামলা। আসলে জানেন মজার ব্যাপার কি, এই মামলায় প্রথম আসামি ছিল একজন ক্রাউন এক্সিকিউটিভ, সে এখন কানাডাতে আছে, তাকে আগে অ্যারেস্ট করছে। সে যখন জামিন পাইছে, জামিন পেয়ে আমার কাছে খবর পাঠাইছে, সে সরাসরি বলে নাই, আরেকজনের মাধ্যমে আমার কাছে খবর পাঠাইছে যে দুদকের টার্গেট এত আসামি না, শুধু আপনাকে, শুধু নাকি আমারটা, আমি নাকি টার্গেট, তারা আমাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমার সাথে অনেকটা জোর করে স্বপ্রণোদিত হয়ে হোসেন সাহেব সারেন্ডার করছে। আমার জানা নাই উনি সারেন্ডার না করলে ওনাকে অ্যারেস্ট করতে কিনা আমার ধারণা নাই, তবে আমাকে টার্গেট করছে বেশি। কারণ স্বাভাবিক, এই যে ওয়াজ মাহফিল করে, গণজমায়েত করে, মানুষকে উদ্বুদ্ধ করে তো ডাকতেছি এই ওষুধ বিক্রেতা, আমার নাম দিছে ওষুধ বিক্রেতা, আমি নাকি ক্যানভাস করে বাজারে যে ওষুধ বেশি ওইভাবে নাকি ওষুধ বেশি, মানে যা তা বলছে আমাকে। ওনাকেও টর্চার করেছে, ওনাকে যে টর্চার করেছে আমি প্রকাশ্যে বলবো না, উনি যদি ইচ্ছা থাকে ওনার উনি বলবে। শারীরিক নির্যাতন করা হয়েছে ওনাকে প্রচন্ডভাবে, হকি স্টিক দিয়ে পিটাইতে পিটাইতে হকি স্টিক ভেঙে ফেলছে। আপনারা কি মনে করেন দুদক এই কাজগুলো করা ঠিক হয়েছে? হয়নি। এটা তো ডিবি করে আমি শুনছি, আর র্যাবে করে, কিন্তু কোনো দুর্নীতি দমন কমিশন এরকম কাজ করে এটা ইতিহাসে বিরল। এগুলো ইতিহাস, এগুলো আপনাদের জানতে হবে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা না করেও মামলা হয়েছে কিন্তু 31শে জুলাই 2012 সাল, অথচ তারও 2 মাস আগে সমস্ত ব্যাংকগুলোর কোম্পানিগুলোর ব্যাংক হিসাব এবং আমাদের ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে মামলা ছাড়া। এবং আমরা এটার বিরুদ্ধে পরে আপিল করেছিলাম, সে আপিল খারিজ হয়ে গেছে। তার মানে মামলা ছাড়াও 2-3 মাস আগে ব্যাংক হিসাব সম্পত্তি জব্দ করা যায়, এটা শিখলাম নতুন করে, আগে জানতাম না। এবং কয়েকটা প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাদীপক্ষ, আরজেসি, এনবিআর। আরজেসি তো বুঝেন জয়েন্ট স্টক, এনবিআর হচ্ছে রাজস্ব বোর্ড, সিটি কর্পোরেশন, এদের সবাইকে নির্দেশ দিয়েছে
কোনো কোম্পানির লাইসেন্স যেন রিনিউ না করতে পারে। এমনকি আমাদের যে ওয়েবসাইটগুলো ছিল আমরা সেই ওয়েবসাইটগুলো রিনিউ করতে পারিনি, এমনভাবে আমাদেরকে আটকায় রাখছে। আর ওয়েবসাইটগুলো রিনিউ না হওয়ার কারণে অন্যের দখলে চলে গেছে। তৎকালীন সময়ে চট্টগ্রাম পোর্টে আমদানি করা ৬৭ কোটি টাকার মাল কন্টেনারে অপেক্ষা করতেছিল ছাড়া পাওয়ার জন্য। ৬৭ কোটি টাকা ছিল এলসি ভ্যালু, বিক্রি দাম ছিল প্রায় ১০০ কোটি টাকা। আমি রিকোয়েস্ট করেছিলাম যে এই মালগুলো একটু ছাড়ায় কোনো গুদামে আপনাদের কাস্টডিতে নিয়ে আসেন। বাদীপক্ষ তো এই মাল ছাড়াই নাই, অধিকন্ত কাস্টমসকে নির্দেশ দিছে এই মাল যেন তেন দামে নিলাম দিয়ে দিতে, এবং ৬৭ কোটি টাকার মাল নাম মাত্র কয়েক কোটি টাকায় নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। আমাদের লোকসান হয়নি? আমাদের বাগানের গাছগুলা কিন্তু বিমা করা ছিল, ইন্স্যুরেন্স করা ছিল। আমরা 3টা ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম দিতাম মাসে 30 লক্ষ টাকা। আমি অনুরোধ করেছিলাম যে ভাই, এই বাগানগুলো যদি উন্মুক্ত থাকে তাহলে গাছ সব লুট হয়ে যাবে, এগুলা বিমা করা আছে, লুট হইলে আমরা বিমা খরচ পাবো। বিমার কিস্তিটা আমাদের ব্যাংক থেকে চালান আমি আর হোসেন সই করে দিই। বলে কি এত স্বপ্ন দেখেন কেন? কেন বাইরেতে পারবেন না কি কোনোদিন? এত স্বপ্ন দেখেন কেন? গাছ বিমা করে লাভ কি? গাছ নিয়ে কি হবে? আর যেই জায়গায় আপনারা গাছ লাগাইছেন জমি সব ভুয়া, আমরা নাকি সব ভুয়া জমিতে গাছ লাগাইছি। তো আমি বললাম ঠিক আছে, ভুয়া জমিতে যদি গাছ লাগাই, গাছ তো জেনুইন নাকি? বলে কত গাছ লাগাইছেন? বললাম 1 কোটি গাছ লাগাইছি। শেষে আমরা যখন জেলে ঢুকবো হিসাব আনতে আমাদের কাছে 81 লক্ষ গাছ ছিল। পরবর্তীকালে জানতে পেরেছিলাম দুদক কর্মকর্তারা নাকি 32 লাখ খুঁজে পাইছে, চার্জশিটে লিখছে 32,50,000 গাছ পাওয়া গেছে। ফাইন, আমাকে যদি ওই 32,50,000 গাছও বুঝায় দেয়, সেটারও দাম আছে 3200 কোটি টাকা, কিন্তু সেই গাছও আমরা আর বুঝে পাইনি। কেন পাইনি? তারা দাঁড়িয়ে থেকে স্থানীয় লুটেরাদেরকে দিয়ে নির্বিচারে দিনের বেলায় ইলেকট্রিক করার দিয়ে সমস্ত গাছের কেটে 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 লুট করে নিয়ে গেছে। সেই লুটের ভাগিদার ছিল তৎকালীন হাটহাজারী থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং দারোগা। কিভাবে জানি? ডিস্ট্রিবিউটররা তাদের ছবি থানার থেকে ছবি টবি উঠে, ট্রাকের মধ্যে গাছ আছে কাটা গাছ, ছবি উঠে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, ওদের কাছে আছে। এই গাছ কাটা প্রমাণ করার জন্য আমার কোনো চিন্তার কোনো কারণ নাই। আমাদের ডিস্ট্রিবিউটরদের কাছে প্রচুর ভিডিও আর ফটোগ্রাফ আছে। আর যদি বড় সাক্ষী চান যে গাছ যে তারা কাটছে, আমরা বলে আমরা নাকি গাছে লাগাইনি, আপনারা যদি সাক্ষী চান, সেই কাটা গাছের গোড়া থেকে আবার শিকড় উঠছে। তো গাছ না লাগালে শিকড় কোত্থেকে উঠলো? অন্তত 30 থেকে 50 লক্ষ গাছের শিকড় আবার নতুন করে উঠছে। চেষ্টা করলেও বাদীপক্ষে প্রমাণ করতে পারবে না যে আমরা গাছ লাগাইনি। আর চার্জশিট তো লেখছেই 32,50,000 গাছের অস্তিত্ব পাওয়া গেছে। জজ সাহেব জিজ্ঞাসা করছে আপনারা কিভাবে গাছ গণলেন? আমি বললাম আমি দাবি করছি। আমি বলছি স্যার, আমার এই গাছ 81 লাখ গাছ, যদি একটা গাছ গুনতে 1 মিনিটের সময় লাগে, কারণ গুনতে গেলে তো একটা থেকে একটা হাইটে যায় গুনতে হবে, চুল লাগাইতে হবে না, দাগ লাগাইতে হবে। আমি বলছি 1 মিনিট করেও যদি গাছ প্রতি যদি লাগে, 10 জন লোক মিলে যদি গাছ গনে, এই সম্পূর্ণ গাছ গণনা শেষ করতে 8 বছর সময় লাগবে। ওনারা কি করে এত তাড়াতাড়ি গাছ গুনছে? তখন আমাদেরকে উত্তর দিচ্ছে ওনারা নাকি ওই ড্রোন দিয়া, বার্ড ভিউ বলে এটাকে, ড্রোন দিয়া গাছ একটা লামসাম গুনছে, আর কি লামসাম গাছ গুনছে। চিন্তা করেন, সেটাও দিয়েছে 32,50,000। এখন সে 32 লাখও নাই, 1 লাখ আছে কিনা সন্দেহ। যাই হোক, এইভাবে নির্বিচারে আমাদের কন্টেনারের মাল, আমাদের বেস্ট এয়ারের জন্য আমরা $1.2 মিলিয়ন ইকুইপমেন্ট আনছি বিমানের জন্য। সেই বিমানের যন্ত্রপাতি নিলাম হয়ে গেছে। 68 কোটি টাকা দিয়ে আমরা বিমান আনার জন্য এলসি খুলেছি, সেটা ফরফিট হয়ে গেছে। এইভাবে আমাদের যে কি পরিমাণ ধ্বংস হয়েছে আপনারা জানেন না। 2 থেকে 300 কোটি টাকা ছিল, আমরা বিভিন্ন লোকের সাথে তখন জমি বায়না করেছি। সে বায়না জমিগুলো নির্দিষ্ট টাইমে বায়না সম্পূর্ণ না করার জন্য 200-300 কোটি টাকার বায়না টাকা ফরফিট হয়ে গেছে। এখানেই শেষ না, কিন্তু আমাকে জেলে রেখে কিছু লোকের দিয়া নকল দলিল বানায়া সেইখানে আমাদের অজ্ঞাতসারে আদালতে শুনানি করে, একতরফা শুনানি করে পুলিশ হেফাজত থেকে জমি ছেড়ে দিয়ে সে জমি আরেকজনের কাছে বিক্রি করে দিছে। আমরা জানি না, কারণ আমরা নিরীহর মতো ভিতরে বসে আছি। যারা আজকে বলে যে আমরা কোনো চেষ্টা করি নাই, তারা তো বাইরে ছিল। এই যে জমিগুলোর দলিল নকল করে যে বিক্রি হয়ে যাচ্ছে, তারা ঠেকাইল না কেন? আজকে তারা ডেস্টিনির মাসি, ডেস্টিনিকে বাঁচাইতে আসছে। আমার কাছে হাসি পায় আসলে এগুলো। আমার বাসায় তখন আমার স্ত্রীকেও কিন্তু দিয়েছিল,
কি বলে আসামি দিয়েছিল। আমার স্ত্রীর কোনো দোষ নাই, সে শুধু কোম্পানির একজন শেয়ার হোল্ডার। এখন তাকে কেন দিয়েছে আমি সেটা শুনেছি পরে। তাকে নাকি জেরা করেছে যে আপনি কেন আপনার স্বামীরে আটকান নাই, সে যে এত অপকর্ম করে বেড়াইছে, মানে সে যে আটকায় নেই এটার জন্য তার ফাঁসি দিয়ে বসে, কি বলে তাকে আসামি দিয়ে বসে আছে। এখন সম্ভবত সে বাসা থেকে সরে গেছে। এমন কোনো রাত নাই, মাসে 8-10 বার, শুনেন আপনারা সবাই তো আপনারা আপনাদের কথা বলে গেছেন, এমন কোনো রাত নাই যেদিন আমার বাসায় হামলা না হয়েছে রাত 2টায় 3টা বাজে। দরজা পিটা, লাথি মেরা দরজা খুলে ভিতরে ঢুকে, বাথরুমের দরজা লাথি মেরে খুলে বাথরুমের ভিতরে আমার বউরে খুঁজে বেড়াচ্ছে যে ওখানে পালাইছে কিনা। বাচ্চারা হাউ মাউ করে চিৎকার দিচ্ছে, এত রাত্রে সন্ত্রাসী আসলো না ডাকাত আসলো। আপনারা কি জানতেন? এটা জানতেন না। আমাদের বেস্ট এয়ারের একটা অফিস করেছিলাম নাটোর টাওয়ারে, প্রায় 8-10 কোটি টাকা খরচ করে, 4টা ফ্লোর। এত সুন্দর অফিস বাংলাদেশে কোনো এয়ারলাইন্স করতে পারে নাই। অফিসের ভিতরে এসকেলেটার ছিল, 1 ফ্লোর থেকে 1 ফ্লোরে এসকেলেটার। পুরো অফিস বানিয়েছিলাম গ্লাস দিয়ে, আমার রুম থেকে সব রুম দেখা যেত। সেখানে যত ক্যাবিনেট সিন্দুক যা আছে, বড় বড় যে আপনার হাতুড়ি আছে যেগুলো দিয়ে ভাঙে, ওই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর দেয়াল ভাঙে, সেই হাতুড়ি দিয়ে বাইরে গ্লাস ভেঙে ফেলছে, সিন্দুক ভেঙে ফেলছে। কি খুঁজতেছে আল্লাহ জানে। আমরা কিন্তু জেলে, তখনও চার্জশিট জমা দেয়নি, এগুলো করেই বেড়াচ্ছে। যতদূর জানতে পেরেছি আদালতের থেকেও কোনো পারমিশন নেয়নি এই কাজগুলো করতে। এইভাবে বেস্ট এয়ারের অফিসটাকে 10 কোটি টাকার ডেকোরেশনের অফিসটাকে তস তস করে ফেলছে। এরপর আমাদের এমপ্লয়ি, তাদেরকে এখানে আসামি করা হয়েছে। ওই এমপ্লয়ির থেকে জেলে বসে আমি শুনছি, সে এমপ্লয়িকে, সেও জামিনে বেরিয়েছে, তাকে কোনো একদিন আপনাদের সামনে দাঁড় করাবো, দেখবেন বলবে কিভাবে বড় বড় হাতুড়ি দিয়া, কনস্ট্রাকশন হাতুড়ি দিয়া আমার অফিসকে ভেঙে ফেলা হয়েছে। আপনারা বলতে পারেন যা তো মাত্র মামলা হয়েছে, ইনভেস্টিগেশন হবে, চার্জশিট জমা হবে, আমাদের ট্রায়াল হবে, এগুলো তো রাষ্ট্রের সম্পদ। আমি অপরাধী হইতে পারি, আমাকে আটকা রাখবে, দরকার হলে আমার অফিস দখল করবে, দখল করে অন্য কেউ চালাবে। যেমন ইভ্যালির রাসেলরা তার ওয়াইফেরে নিয়ে গেছে, তাই বলে ইভ্যালির অফিসকে এভাবে হামান দিস্তা দিয়ে বাইরে মারছে, ভাঙছে? কোনোদিন এরকম হয়েছে? আপনার হলমার্কের তানবীরকে যখন ধরে নিয়ে গেছে, তার কি গার্মেন্টস পুরোটা বাইরে গুঁড়া করে বসায় দিছে? দেয় না, কিন্তু আমারটা দিছে। আমার অফিসগুলোকে গুঁড়া করে বসায় দেওয়া হয়েছে। এরপরে নাসির ট্রেড সেন্টারে আজকে যারা কান্নাকাটি করে গেছে তারা ছিল সাক্ষী। নাসির ট্রেড সেন্টার লুট করাইছে আমার অফিস, ড্রয়ার, টেলিভিশন, সোফা কিছু রাখে নাই। এরপরে স্কাউট ভবন লুট করাইছে। স্কাউট ভবনের সমস্ত কাগজপত্র, ক্যাবিনেট, আমার জামা কাপড় সব নিয়ে রাস্তায় ফেলাই দিছে। সেখান থেকে যে যেমনে পারছে উঠাই নিয়ে চলে গেছে। আর যতটুকু ডিস্ট্রিবিউটাররা পারছে তারা সাজাইছে। ডিস্ট্রিবিউটাররা তখন গোপনে এই যে ভাঙতেছে, একজন ম্যাজিস্ট্রেটকে আইনে ভ্রাম্যমাণ আদালতে এনে ভাঙাইছে। আদালতের কোনো পারমিশন ছিল না আমি যতদূর জানি, কারণ আদালত এরকম পারমিশন দেবে কেন ভাঙার জন্য, তাই না? এরকম আমাদের উপরে নির্বিচার অত্যাচার করেছে, বিলীন করে দিচ্ছে। শুধু একবার আমাকে বলতো যে আপনি কি এখনো স্বপ্ন দেখেন কোনো একদিন জেল থেকে বাইরে হবেন? আমি বললাম বলে কি এরা? তো আমি বলছি আপনারা কি আজীবনে থাকবেন, একদিন রিটায়ার করবেন না? বলে কি করবেন? আমি বলছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একদিন বেরোতে পারলে রাজনীতি করব এবং আমি সরকার দলে যোগ দেব। আমি বলছি আমি প্রয়োজনে সরকার দলে, যেই সরকারের ক্ষমতায় থাকে তার দলে যোগ দেব এবং যোগ দিয়ে সেই সরকারের আমলে আপনাদের বিচার করব ইনশাল্লাহ। কারণ আপনারা মনে করেন না যে আপনারা পার পেয়ে গেছেন, আর কোনোদিন পৃথিবীতে ইতিহাস পুনর্জাগরণ হবে না। আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন আমাদের এই নির্বিচারে আমাদের উপরে অত্যাচার চালিয়েছিল, বউ বাচ্চার উপরে। আমার বাচ্চাগুলো জানেন ট্রমার মধ্যে চলে গেছে, এত ভয় পাইতো রাত্রে ঘুমাইতে। শেষ পর্যন্ত এই হামলা করতেছে, বাড়ি নিয়ে যাবে, এখন বাড়ি ক্রোক করছে, বাচ্চারা থাকবে কই? পরে জজ আদালতে মানবিক কারণে দরখাস্ত করেছিলাম যে আমাকে অন্তত আমার বাড়িটা বাচ্চারা থাকার জন্য আর 2-3টা অফিস চালানোর জন্য মানবিক কারণে পারমিশন দেন। দিয়েছিল তখনকার জজ সাহেব, কি কারণে দিয়েছে জানি না। এখন সেইভাবে আমার বাচ্চারা এখনো সেই বাড়িতে আছে। অথচ দেখেন আমার বাড়িতে এইভাবে রাতের পর রাত, দিনের পর দিন হাঙ্গামা করার কোনো দরকার ছিল না। ওরা বুঝতো না, জানেন, ওরা অবাক হয়ে যেত যে এটা কি হামলা হইতেছে। এগুলো তো আপনারা জানতেন না। আপনারা জানতেন আমি জেলে ছিলাম, আর কিছু না। এই যে আমার বাড়িতে আক্রমণ হয়েছে, আমার বাচ্চারা যে চিৎকার দিত রাত্রে,
এরা হামলা করলে এগুলা কেউ আপনারা জানতেন না, কারণ এগুলো এত লজ্জার কথা, এগুলো আপনাদেরকে বলে আমার কোনো লাভ হবে না, বরং ব্যথা আরো বাড়বে। এখনো তারা সেই স্মৃতিগুলো মনে রাখে, কি হামলাটা আমাদের উপরে করেছিল। এমন হাজারো না জানা গল্প আছে যেগুলো আপনাদেরকে একসময় শোনাবো। এই ধ্বংসলীলা, লুটতরাজ, মামলা, এগুলাতে সহযোগিতা করেছিল ডেস্টিনির অল্প কয়েকজন লোক, বেশি লোক না কিন্তু 2-3 জন লোক। শুনলে আপনারা অবাক হবেন, মাত্র 2-3 জন লোক তৎকালীন সময়ে তৎকালীন দুদককে সহযোগিতা করেছিল এই অপকর্মগুলো করার জন্য। এবং তাদের নাম বলা দরকার নাই, তারা এখন অনলাইনে সরব আছে, তারা সামনে চলে আসছে। কিভাবে জানেন? ওই যে বাংলা একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে ভিতরে থেকে চোরে বলে আমি কলা খাই না। এদেরকে চিনার জন্য আপনার কোনো নাম বলার দরকার নাই, তাহলে আপনি জিজ্ঞেস করবেন ঠাকুর ঘরে কে আছো, দেখবেন চিৎকার দিয়ে উঠবে, বলবে আমি কলা খাই না। এরা এখন ডেস্টিনির কাণ্ডারি হয়ে গেছে, ডেস্টিনি উদ্ধার করতে নেমে গেছে। এদের নাম আপনি আমার দরকার নাই। দুদকের সাক্ষীর তালিকা নেবেন, 219 জনের তালিকা, দেখবেন ওখানে মাত্র 2-3 জনের নাম আছে যারা ডেস্টিনির লোক, আর বাকিরা সব বাইরের লোক। আমার নাম বলার দরকার নাই। এই মির্জাফররা এখন ডেস্টিনি দাঁড় করানোর জন্য মিথ্যা আশ্বাস দিচ্ছে আপনাদেরকে, অবাস্তব আশ্বাস দিচ্ছে। বিনিয়োগকারীদের টাকা ফেরত দিবে বলতেছে, কিভাবে দিবে কোনো নাই, প্ল্যান নাই। আর এদের কারণে মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছে প্রতিষ্ঠান চালানোর জন্য। এদের কারণে আমরা ডেস্টিনি চালাতে পারতেছি না। আমার আর হোসেন সাহেবের চেয়ার দখল হয়ে গেছে। আমাদেরকে বলা হচ্ছে এরা ক্রিমিনাল, আমিন হোসেন ক্রিমিনাল, এদের ডেস্টিনিতে আসার কোনো অধিকার নাই, এদের শেয়ার বাজেয়াপ্ত করছে হাইকোর্ট, এরা এখানে আসতে চায় কেন? বলতেছে কে? ওই কয়েকজন। আমরা কেন আসতে চাই? আমি কার খালারে, তোমরা কারা? তারা হাইকোর্টের একটা মামলার দোহাই দিয়ে আমাদের চেয়ার দখল করে বসে আছে। আর তাদের সাথে উস্কানি দিচ্ছে স্বৈরাচারী সরকারের একজন মদতপুষ্ট নেতা, যিনি এখন পালায় গিয়ে লন্ডনে অবস্থান করতেছেন। তিনি হচ্ছেন এখন ডেস্টিনি চেয়ারম্যান, হোসেন না। কিন্তু আপনারা কেউ চিন্তা করতে পারেন যে স্বৈরাচারী সরকার চলে গেছে, 1 বছর বেশি সময় হয়েছে, আমি বাড়িছি 1 বছর বেশি সময় হয়েছে, উনি হয়েছে। আমাদের জায়গায় আমি কার খালুরে আরেকজন, ডেস্টিনি চেয়ারম্যান আরেক লোক। আপনারা কারা ডেস্টিনি চেয়ারম্যান হয়ে বসে আছেন? আপনাদেরকে তো ডাকা হয়েছে অন্য কারণে, যে তখন ডেস্টিনি চালু করবেন। আজকে 3.5 বছর ধরে, বুঝছেন, সে 22 সাল থেকে হিসাব করলে 3.5 বছর, 3.5 বছর ধরে ডেস্টিনি চালু হচ্ছে না, কিন্তু ডেস্টিনি বন্ধ। নাটক চলতেছে ওখানে, শুধু সিরিয়াল, এক একটা সিরিয়াল ব্রেক থ্রো দিচ্ছে, আসিতেছে। দেখবেন আপনার প্রমো দেয়, কখনো কখনো টেলিভিশনে যখন নাটক সিনেমা আসে একটা প্রমো চালায়, কয়েক সেকেন্ডের প্রমো, আসিতেছে। আবার ডেস্টিনি দাঁড়াবে, আবার ডেস্টিনি দাঁড়াবে কমান্ডারের নেতৃত্বে। কমান্ডার, একজন বলছে আমাদের কমান্ডার, জানেও না কমান্ডারের যোগ্যতা কি লাগে। আমি যখন 15ই জানুয়ারি 25 সালে জেল থেকে বের হব, দেখেন এটা অত্যন্ত দুঃখজনক একটা খবর, আপনারা জানেন না, কিন্তু 2025 সালের 15ই জানুয়ারি পর্যন্ত আমাদের সাজা খাটা হয়ে গেছে 12 বছর 3 মাস 5 দিন। তার মানে 3 মাস 5 দিন বেশি খেটে ফেলেছি। এই 3 মাস 5 দিন বেশি খাটাতে আমাদের একটা লাভও হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদেরকে প্রায় 4,000 কোটি টাকা জরিমানা করছে। পরে আইনের বই খুলে দেখি কি লেখা, সেটা আমি এখানে যারা অ্যাডভোকেট আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। সিআরপিসি সেকশন 35-এর 2-এর ক, সেখানে লেখা আছে যদি আসামি একদিনও যদি হাজতবাস বেশি করে, তাহলে তার উপরে আরোপিত অর্থদণ্ড আপনা আপনি মাওকুফ হয়ে যাবে। তাই আমাদের দুইজনের উপরে আরোপিত অর্থদণ্ড কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে গেছে বেশি খাটাতে। একদিন বেশি খাটি নাই, 3 মাস 5 দিন খাটছি। কিন্তু যেদিন বের হব সেই দিনকার একটা গল্প আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। 2 জন ব্যক্তি আমার সাথে এই তথ্যটা শেয়ার করেছে, একজনের বাড়ি চিটাগং, একজনের বাড়ি যশোর। আমি তাদের নাম বললাম না, তারা নিজেরা বলবে কোনো একদিন আপনাদের সামনে। এরা বলতেছে যে স্যার আপনি যেদিন বেরোবেন, একজন লোক দাঁড়ায় বলতেছে উনি আজকে বেরোতে পারবে না, কারণ ওনার নামে আরো মামলা আছে। এরাও অবাক হয়েছে, মামলা করতে আসছে। আর আমিও জানতাম না। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বের হয়েছি সেদিন, কিন্তু বের হওয়ার কয়েকদিন পরে জানতে পারছি আমার নামে বনানী থানায় একটা মামলা করা হয়েছে, আমি বের হওয়ার 4 দিন আগে। তার মানে দেখেন
ষড়যন্ত্র কিন্তু তখনও করা হয়েছে এবং ষড়যন্ত্র এখনো চালু আছে। আমি বাইর হতে পারবো না, আমার নামে মামলা আছে, পৃথিবীতে ওই একজন ব্যক্তিই জানে, আর কেউ জানে না। এবং আমি বেরিয়েছি আল্লাহর অসীম রহমতে। একটা জিনিস বলি আজকে, আল্লাহ যারে দে তারে কেউ কোনোদিন বান্দা ঠেকাইতে পারে না। আপনাদের দোয়া যে আমাদের উপরে আছে তার প্রমাণ কিন্তু এটা, যে আমাদেরকে মামলা করো 12 বছর পরে আটকা রাখা সম্ভব হয়নি। আল্লাহ চাইছেন দেখে বাইরেছি, নাইলে কিন্তু ওই মামলাতেও কিন্তু ভিতরে ঢুকে থাকতাম। তো এখন আপনাদেরকে আমি জেলে থাকার যে কাহিনী শুনাইলাম, এইটা শুধু একটা ছোট্ট ঘটনা মাত্র। আমাদের অনেক সম্পত্তি আমাদেরকে না জানায় একতরফা শুনানি করে খুলে দিয়ে দখল দিয়ে দেওয়া হয়েছে। এরকম অনেক সম্পত্তি এখন আমাদের হাতে নাই। এগুলো নিয়ে আমরা কাজ করব। আগামীতে আশা করি যেই সরকারই আসুক, আমার বিশ্বাস তারা গণতান্ত্রিক সরকার হবে। আমরা সেই গণতান্ত্রিক সরকারের কাছে যাব, আবেদন করব যে আমরা নির্যাতিত হয়েছি আপনাদের মতো। কারণ যে দুইটা বড় দল এখন রাজনীতির মাঠে আছে, দুটোটা দলের নির্যাতিত। দুইটা দলেরই কিন্তু অনেক পরিবারের সদস্য হারাইছে তারা, তাদেরও অনেক বেদনা। তাই বিশ্বাস করি এই বেদনার্থ লোকদের কাছে গেলে আমরা আমাদের বেদনার কথা বলতে পারবো। তাদের কাছে যাই বলবো, অনেক হয়েছে, এইবার আমাদেরকে সহযোগিতা করেন, এই মিথ্যা মামলা থেকে আমাদেরকে অব্যাহতি দেন। আদালতের নির্দেশনা থাকলেও সেই নির্দেশনা বাস্তবায়ন করা যাচ্ছে না, কারণ সেই নির্দেশনা বাস্তবায়ন করতে আমার আর চেয়ারম্যানের ডেস্টিনির দায়িত্ব নেওয়া প্রয়োজন। আপনারা শুনলে অবাক হবেন, তখনকার সেই 22 সালের যে রায় বেরিয়েছে, সে রায়ের মধ্যে পরিষ্কার লিখে দিছে বিচারপতি যে যে নতুন বোর্ড করে দিলাম সেই বোর্ড চাইলে, এইভাবে লেখা, সেই বোর্ড চাইলে না, এবং ইভেন বলছে শ্যাল, উচিত। শ্যাল শব্দের বাংলা অর্থ হচ্ছে উচিত, যে এই বোর্ডের উচিত আগের এমডিসিও কে রেখে দেওয়া, অথবা তারা মনে করলে নতুন এমডিসিও নিয়োগ দেবে। তার মানে কি, কোর্ট আমার বিরুদ্ধে ছিল না, এখনো নাই, কিন্তু আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি। এবং বলা হচ্ছে ওনারা নিয়োগ চায় কেন, ওনারা ক্রিমিনাল। ক্রিমিনাল না হলে স্বৈরাচারী সরকার কি ওনাদেরকে ধরে নিয়ে যায়? তাহলে কি এতে বোঝা যায় না যে স্বৈরাচারী সরকারের দোসর কারা? তারা স্বৈরাচারী সরকারের ব্যাপারে সাফাই গাইতেছে। লেটেস্টটা বলি, লেটেস্ট হচ্ছে নতুন করে হুমকি দিচ্ছে লুকিয়ে থাকা সহচররা, আমার নামে নতুন নতুন মামলা দেবে, আমাকে আবার জেলে ঢুকাবে। এরা আমাকে জেলের ভয় দেখাচ্ছে কেন আমি বুঝলাম না। যে লোকটা 12 বছর 30 দিন 5 মাস জেল খেটে বেরিয়েছে, তাকে জেলের ভয় দেখাচ্ছে। তাও ধারা কি দিবে? 420। আমি 420 করছি, ফাইন। তখন তো আমি বলতে পারবো যে 420 আমি একা করি নাই, 49 জন শেয়ার হোল্ডার সবাই মিলে আমার সাথে 420-তে জড়িত ছিল। তখন কি করবা? আপনি তো জানেন, কোনো একটা জায়গায় যখন কাউকে ধরা হয়, ডিবি যখন জিজ্ঞাসা করে তোর সাথে আর কে কে ছিল, যত জনের নাম বলে ডিবির কাছে ওই লোক সবাইরে ধরে কিন্তু ডিবি। তা আমি তো বৈশা বৈশা বলে দেবো যে এই 49 জন সবাই, আমার বউ ছাড়া অবশ্য, এই সবাই আমার সাথে ছিল। তখন যাবি কই? সবাইরে ধরে নিয়ে আসবো। তাই আপনারা সবাই সজাগ থাকবেন। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আমি এমন কিছু কাজ করে রেখেছি, আপনারা আপনাদের বিনিয়োগ নিশ্চিন্তে পাবেন। এই কাজগুলো এরা বুঝবে না, এদের এই ক্ষমতা নাই কাজগুলো বোঝার। কারণ কি, আমি যখন গাছে বিনিয়োগ করি বা বিভিন্নভাবে বিনিয়োগ করি, আমার মাথায় একটা ব্রেনে কাজ করেছিল কি জানেন, যে কোনো এক সময় এমন একটা সিচুয়েশন আসবে, দেশে হয়তো ভূমিকম্প হবে, আগুন লেগে গাছ পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, টাকা পয়সা সব জ্বলে পুড়ে যাবে। আমি এইভাবে চিন্তা করছি। কিন্তু একটা জিনিস কখনো জ্বলবে না, জানেন তো? সেটা কি? সম্পত্তি। সম্পত্তি জ্বলে না, সম্পত্তি ফ্লাড হয়ে পানিতে ডুবে যায়, তারপরে থাকে এটা। আমি এমন কিছু সম্পত্তি আপনাদের প্রতিষ্ঠানের নামে কিনে রেখেছি, এই শুধু এগুলা নেড়ে ছেড়ে কিন্তু আমরা অনেক টাকা আপনাদের রিটার্ন দেব না, শুধু আপনাদের ডিস্ট্রিবিউটরশিপ থাকবে। দেখেন, আপনারা কিন্তু তখন বিনিয়োগ করেছেন ডিস্ট্রিবিউটরশিপ পাওয়ার জন্য, আপনাদের ডিস্ট্রিবিউটরশিপ থাকবে, আপনাদের ইনকাম থাকবে, বিনিয়োগের টাকা ফেরত পাবেন। এবং সম্ভব হলে আমি দেখব ওই বিনিয়োগে যে এতদিন অপেক্ষা করছেন সেখানে কিছু ক্ষতিপূরণ অন্তত বিনিয়োগের বিপরীতে দেওয়া যায় কিনা। এবং আমার বিশ্বাস, আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন, আপনাদের বিনিয়োগের বিপরীতে লাভ বলেন আর ক্ষতিপূরণ বলেন, এটা দেওয়া সম্ভব।
আগামীতে আপনাদের জন্য কিছু পরিকল্পনা আমি তৈরি করে রেখেছি। আমি জানি সময় আমার অনেক নিয়ে ফেলেছি, আর বেশিক্ষণ লাগবে না। চেয়ারম্যান সাহেব, দেবো আপনাকে। সংগঠনগুলোর মূল্যায়ন করা হবে। কোর শেয়ার নিয়েছিলাম কোম্পানি চালানোর জন্য, আপনারা অনেকে আমাকে কিছু টাকা দিয়েছিলেন, সেখানে আপনাদেরকে সেই কোম্পানিগুলোতে শেয়ার দেওয়ার কথা, ওইটাও পূর্ণ করা হবে ইনশাল্লাহ। আপনারা এখন থেকে শুধু একটা কোম্পানির মালিক হবেন না, শুধু ডেস্টিনি 2000-এর মালিক হবেন না, আপনাকে আরো একটা কোম্পানির মালিক করবো ইনশাল্লাহ। ডিটুকে এসসিয়েট করা হয়েছে, এটা নিয়ে একটা মিথ্যাচার করা হচ্ছে। আপনারা কি জানেন ডিটুকে এসসিয়েট এর মালিক কিন্তু আমি বা হোসেন বা কেউ না, এটার এখনো মালিকানা করা হয়নি। অ্যাসোসিয়েট মানে কি? অ্যাসোসিয়েট মানে আপনারা। ডিটুকে অ্যাসোসিয়েট করা হয়েছে 80 থেকে 90,000 লোককে টার্গেট করে, এরা মালিক হবে। প্রয়োজনে আমরা চাইলে সব ডিস্ট্রিবিউটরকে ডিটুকে অ্যাসোসিয়েটের মালিক বানাইতে পারবো। তাহলে ডিটুকে অ্যাসোসিয়েটকে খামাখা কালার করে দেখানোর কি দরকার আছে? ডিটুকে অ্যাসোসিয়েট হবে আগামীতে আপনাদের একটা লার্জেস্ট কোম্পানি ডেস্টিনি 2000-এর পরে। সুপিরিয়র মার্কেটিং বলে আমি একটা মার্কেটিং এর প্রস্তাব দিয়েছিলাম, যেটা রেজিস্ট্রেশন বাকি আছে, করে ফেলবো। সেখানে অনেকে আপনারা 100 টাকা, 200 টাকা, 1000 টাকা দিয়েছেন, মনের মধ্যে একটা সন্দেহ রাখছেন যে টাকাটা পাবেন কিনা। টাকা তো পাবেনই, যেইভাবে আপনাদেরকে টাকার বিপরীতে লভ্যাংশ দেওয়ার কথা হয়েছিল দেবো ইনশাল্লাহ, শুধু সময়টা একটু দেরি হয়েছে। হয়তো 22 সালে, 23 সালে, 24 সালের কথা বলছি, এখন হয়তো একটু দেরি হচ্ছে। সুপিরিয়র মার্কেটিংয়ে আপনারা ইনকাম পাবেন, চিন্তা করবেন না। ডেস্টিনি 2000 লিমিটেড বড় আকারে চালু করা হবে। এমন বড় অফিস নেওয়া হবে, এবং আপনি চিন্তাও করতে পারবেন না যে কি স্বপ্ন দেখছি আমি এখন ডেস্টিনি 2000 নিয়ে। ডেস্টিনি 2000-এর এক একটা ফ্লোর করতে চাই 40-45 হাজার স্কোয়ার ফিটের অফিস করতে চাই। ছোট অফিসে এত বড় সংসারের লোকজনের জায়গা হবে না। এমন জায়গায় করতে হবে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে, যেখানে ডিস্ট্রিবিউটাররা বলবে হ্যাঁ এবার হয়েছে, এইটা আমাদের অফিস। পরিচয় দেওয়ার মতো একটা জায়গা অফিস করা হবে। আমাদের যেখানে যেখানে টাওয়ারগুলো করার কথা ছিল, যারা ডিআইবিসি আইএনডিপি নিছেন তাদের কাছে একটা মেসেজ দেব, যারা ডিআইবিসি আইএনডিপি প্যাকেজ দিচ্ছেন দয়া করে টাকাটা ফেরত নিয়েন না। আপনারা আপনাদের ধরে রাখলে মুনাফা পাবেন, আর নিয়ে গেলে শুধু আস্ত টাকাটা পাবেন, মুনাফা দেওয়া সম্ভব হবে না। ধরে রাখলে কিন্তু মুনাফা সহ দেবো ইনশাল্লাহ। এবং ট্রি প্ল্যান্টেশনের বিনিয়োগের টাকা ফেরত দেওয়া সম্ভব, কারণ ট্রি প্ল্যান্টেশনে আমরা সংগ্রহ করেছিলাম 2200 থেকে 2300 কোটি টাকা, খরচ করেছি 300 কোটি টাকা গাছে, আর 700 কোটি টাকা আপনাদেরকে দিয়েছিলাম কমিশন। এখনো বিভিন্নভাবে 1300 কোটি টাকার ব্যবস্থা হাতে আছে। এইখান থেকে আপনাদেরকে সমস্ত টাকা ফেরত দেওয়া সম্ভব, শুধু একটু বিশ্বাস রাখতে হবে আমাদের উপরে। আর মাল্টিপারপাস হবে বলে দিচ্ছি, ডেস্টিনি 2000-এর পরে মাল্টিপারপাস হবে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। সেকেন্ড কেন বলছি সেটাও পরে বলবো। সেকেন্ড লার্জ মানে ডেস্টিনি থাকবে সেকেন্ড পজিশনে, এরপরে মাল্টিপারপাস সেকেন্ডের মধ্যে টাই করবে তারা, ক খ। কারণ আমার পক্ষে এই মুহূর্তে বলা এত কঠিন যে ডেস্টিনি 2000 বড় কোম্পানি হবে না মাল্টিপারপাস হবে, আমি নিজেও কনফিউজ। দুইজনে কিন্তু ওয়েদারের মতো তারতম্য হইতে থাকবে, কখনো এ বড় হবে, কখনো এই বড় হবে, দুইটারই এত বেশি সম্ভাবনা আছে। এছাড়া আরেকটি কোম্পানি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, রিয়েল এস্টেট কোম্পানি, আপনারা সবাই জানেন, স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড। এইটা হবে বাংলাদেশের লার্জেস্ট কোম্পানি, যে কোনো কোম্পানি চাইতে, ডেস্টিনি চাইতে বড় হবে। এবং এটার মালিককে, এইটার মালিক করা হবে আমিন হোসেনকে নয়, আমরা আপনাদের কাতার থেকে মালিক হব। এটার মালিক করা হবে আপনাদের সবাইকে। করা হবে মানে কি, করা থিওরিটিক্যালি হয়ে গেছে, তত্ত্বীয়ভাবে করা হয়ে গেছে, বাস্তব রয়েছে বাকি। এবং আপনারা সবাই দেখবেন এটা কেন করা হচ্ছে, আপনাদেরকে আইডিয়া দিয়ে। আমাদের কাছে টাকা নাই, জমি আছে, তা আমরা চিন্তা করছি জমি বেচলে কয় টাকা পাবো, কিন্তু জমিটাকে ডেভেলপ করলে, মনে করেন আপনার কাছে আলু আছে, আলু বেচলে কত পাবেন, সে আলুর একটা চিপস বানাইলে, ক্র্যাকার্স বানাইলে দাম বেশি না? তেমনি এই জমির যদি জমি না বেচে আবাসন করে বেচি, তাহলে তো অনেক লাভ হবে। আপনারা দুইভাবে মুনাফা পাবেন, দুইভাবে কিন্তু, মালিক হিসাবে আবার বিনিয়োগ হিসাবে। এবং এইটা হবে লার্জেস্ট কোম্পানি হিস্ট্রি ইন দ্য বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে। কারণ এই পরিকল্পনা আমরা তৈরি করেছি। এইটাকে চালানোর জন্য যে ক্যাপ্টেন এবং পাইলট নেওয়া হয়েছে, আমাদের সাথে একজনকে, যিনি রিয়েল এস্টেট কোম্পানিতে 27 বছরের অভিজ্ঞতা, বিদেশে আমার চাইতেও বেশি সময় ছিল,
এবং তাকেও কিন্তু এখানে একজন কো পাইলট রাখা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন রাখা হয়েছে, আমিও তার সাথে আছি। আর আমাদেরকে এইসব বিষয়ে উপদেষ্টা দেওয়ার জন্য উপদেষ্টা ক্যাপ্টেন হিসেবে কাজ করবেন মোহাম্মদ হোসেন সাহেব। আমরা তিনজনে মিলে দেশটির যত রকমের সমস্যা আছে একসাথে সমাধান করব, আপনারা দোয়া করেন। আমাদের সম্বন্ধে একটা মিথ্যাচার আছে, বলে আমির হোসেনের মধ্যে কোনো মিল নাই। আমি জানি না এটা কোত্থেকে বলতেছে। অবশ্য ওনার সাথে অনেক বিষয় আমি আর্গুমেন্ট করি, উনিও করে। এখন তর্ক করলেই কি মিল না থাকা হয় নাকি? তাহলে তো আপনাদের অনেকের সংসার আছে যারা ডেইলি ঝগড়া করেন। ডিভোর্স নিয়ে চলে গেছেন কবে? ঝগড়া করলে কি ডিভোর্স হয়ে যায় নাকি? ঝগড়া করতে হবে। ঝগড়া না করলে তো আপনি সিস্টেমে থাকবেন না, বেলাইনে চলে যাবেন। আল্লাহ আপনাকে সিরাতুল মুস্তাকিমে থাকার জন্য কষ্ট দেয়, দুঃখ কষ্ট দেয়, অসুখ বিসুখ দেয়, আঘাত দেয়, যাতে আপনি তাকে ভুলে না যান। আমরাও চাই আমাদেরকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, মুখ পোড়ারা আমাদেরকে সমালোচনা করুক, তারা আমাদেরকে বাধা দিক। আপনি জানেন বাধাহীন মাছ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না। ডেড ফিশ ক্যানট সুইম অ্যাগেন্স্ট দি কারেন্ট, মানে স্রোত। মরা মাছ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে জানে না। আমরা তো মরা মাছ না, ভাইসে যাব। আমরা স্রোতের বিপরীতে শুধু সাঁতার কাটবো না, সাঁতার কাটতে কাটতে পানির থেকে লাফ দিয়ে উঠে, দেখছেন কিনা? লাফ দিয়ে উঠবো। তো এই হচ্ছে। আর একটা সর্বশেষ কথা না করলেই নয় আর কি, সেটা অনেকে জানতে চায়, রাজনৈতিক দল করলেন কেন? একটু আগে বলে গেছি, রাজনীতি না করাটাই অপরাধ ছিল। আমি যদি যে কোনো একটা রাজনৈতিক দলে থাকতাম, আমরা এতদিন জেলে থাকা লাগতো না। একেবারে যদি একটা ইসলামিক দলও করতাম, ছোট দল, ইসলামিক দল, তাও বাইরে দিতে পারতাম। কারণ 5ই আগস্টের পরে এদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাই কেন জানি মনে হয়েছে নতুন গাড়ি কিনছি, ইন্স্যুরেন্স করাই নেই, তাই না? না করানে রিক্সাওয়ালাই না বাড়ি দিয়ে আমার গাড়িটা নষ্ট করছে, এখন গাড়ি ঠিক করানোর পয়সা নাই। তাই ভাবলাম রাজনৈতিক দল হবে ইন্স্যুরেন্স অফ দি কোম্পানি। এটা অনেকে বলছে, আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমরা ওই বাংলাদেশে একটা দলের একজন মহাসচিব বলছে, আমি তার নাম বলবো না, সে বলছে উনি পলিটিক্যাল পার্টি করছে ওনার কোম্পানিকে বাঁচানোর জন্য। তো আমি কি এটা খারাপ কাজ করছি নাকি? যদি আমার দল যদি কোম্পানিকে বাঁচায় আলহামদুলিল্লাহ, তাহলে তার কথাই যেন নিয়ত পুরা হয়। আমার কোনো আক্ষেপ নাই। আমি কিন্তু একজন অরাজনৈতিক লোক। আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কি ব্যবসায়ী? না, আমি ব্যবসায়ীও না। আপনি কি রাজনীতিক? না, আমি রাজনীতিক না। তাহলে আপনি কি? আমি একজন সমাজ সেবক লোক। আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনাদের কাছে পরিচিত হইতে চাই। এখন আসেন, একজন সোশ্যাল ওয়ার্কার বাইরে কিন্তু সাংবাদিকতা করে, ব্যবসা করে, রাজনীতি করে। কেন দেখেন নাই? আপনাকে আমি ভুরি ভুরি সোশ্যাল ওয়ার্কার দেখাইতে পারবো যারা পলিটিক্স করে। বর্তমানে বহু সোশ্যাল ওয়ার্কার আছে, এখন রাষ্ট্র ক্ষমতায় আছে না? আপনি কয়জনের দেখতে চান রাষ্ট্র ক্ষমতায় এখন সোশ্যাল ওয়ার্কার আছে? অনেকই আছে। কারণ সোশ্যাল ওয়ার্কার কি রাষ্ট্র ক্ষমতায় যায় না? অপরাধ। তো এটাকে কালার করার দরকার নাই। তো এই হচ্ছে আজকে আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘ করে তুলে ধরা। আগামীতে সংগঠনগুলোর যখন মূল্যায়ন করব, তখন আরো অনেক কিছু বলবো। আমি সংক্ষিপ্ত আকারে এই আমাদের আগামীর পরিকল্পনাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ডেস্টিনিতে আমরা সামাজিকভাবে যে সরকারি আসুক, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশ গড়ব একসাথে। আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি। আমরা আর কোনো গন্ডগোল, রাহাজানি, ধ্বংসাত্মক কাজকর্ম এগুলো থেকে বিরত থাকি। সব সময় আমি আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো। কেন জানেন? সূরা আসরে আছে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিহিত, কিন্তু তারা নয় যারা নিজেরা সঠিক রাস্তায় থাকে, ধৈর্য ধরে এবং অন্যকেও সঠিক রাস্তায় থাকতে বলে এবং অন্যকেও ধৈর্য ধরার ব্যাপারে পরামর্শ দেয়। এটা আমাদের জন্য যেন প্রয়োগ হয়ে থাকে। কত আগের সূরা দেখেন আমাদের জন্য প্রযোজ্য। আমরা সবাই ধৈর্য ধরব, পরস্পরকে সৎ উপদেশ দেব। আমরা এই জিনিসটা অন্তত ফলো করে চলবো। যে কোনো লোক আপনাদেরকে গালি দিলে, বকা দিলে ধৈর্য হারা হবেন না।
অস্থিরীয় না। আর কেউ যদি আপনাদের কাছে এসে মিথ্যা কথা বলে, আপনারা কি জানতেন না নবীর বিবির বিরুদ্ধে নবীর কাছে এসে শয়তান মিথ্যা কথা বলছে? আইয়ুব নবীর বউর সম্বন্ধে আইয়ুব নবীর এসে বলছে আপনার বউ চুরি করছিল, এই জন্য ওনার চুল কেটে দিছে। তো উনি কিন্তু বিশ্বাস করে বসে আছে, কারণ উনি জিজ্ঞাসা করছে আপনি কে? ইবলিস বলছে আমি জিব্রাইল। তো জিব্রাইলের বেশ ধরে যদি ইবলিস এই কথা বলতে পারে, মানুষরূপী ইবলিসের কি অভাব আছে নাকি? এই মানুষরূপী ইবলিস থেকে আপনি যদি রেহাই পাইতে চান, সবসময় সূরা নাস পড়বেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষরূপী এবং জিনরূপী শয়তান থেকে আল্লাহ আমাকে রেহাই করো। যদি কেউ আরবি না জানেন, বাংলায় পড়ে নিয়েন। কোরআন কিন্তু সার্বজনীন, আপনারা ভুল বুঝেন। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন নাজিল হয়েছে সমস্ত মাখলুকাতের জন্য, আর বিশেষ করে মানুষের জন্য। আপনি কোন ধর্মে আছেন, কোনো অপরাধ করেন নাই, সব ধর্মের লোকই কোরআন সম্বন্ধে জানা দরকার। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে কোন একটা মঞ্চে। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার জনাব ডক্টর রফিকুল আমিন আমাদের সাথে দীর্ঘক্ষণ বক্তব্য দিয়েছেন। আমরা বিশ্বাস করি এই বক্তব্যগুলো যখন প্রতিফলিত হবে, আমরা আমাদের জায়গা থেকে যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের রাজ্যে আমরা বসবাস করব। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আরো একজন কর্ণধার অভিভাবক আলহাজ মোহাম্মদ হুসাইন স্যার। স্যারকে মঞ্চে এসে আমাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। সকলে আমরা সর্বোচ্চ সম্মানের প্রদর্শনের মধ্য দিয়ে আমরা স্যারকে রিসিভ করব। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঐতিহাসিক কারামুক্তি সম্বর্ধনা অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি, আজকের আমন্ত্রিত সকল অতিথিকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আমি এবং রফিকুল আমিনকে সম্বর্ধনা দেওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন ৬টা সংগঠনকে জানাচ্ছি ধন্যবাদ। তাদের উদ্যোগে আজকে আপনারা একত্রিত হয়েছেন। তারা বলছিল এত তাড়াতাড়ি কি প্রোগ্রামটা করা যাবে, তখন আমি বলছি ইচ্ছা থাকলে উপহার। খুব শর্ট টাইমে তারা কিন্তু প্রোগ্রামটা উপহার দিয়েছেন, না হয়তো সময় পেলে কিন্তু ব্যাপক আকারে দিতে পারতেন, কিন্তু তারা করেছেন। আমি যেটা বলবো, আজকে অনেকগুলা কথা কিন্তু এমডি সাহেব বলেছেন, রফিকুল আমিন সাহেব বলেছেন। আমাদের জুটিটা হলো গোপীকাইন বাঘাবাইন, বুঝতে পারছেন? অনেকে বাংলা মুভি দেখেছেন, গোপীকাইন বাঘাবাইন পশ্চিমবঙ্গের। আমরা যখন বাংলাদেশে আসব দুজন প্ল্যান করেছি, তখন ওনাকে 98 সালের নভেম্বর মাসে ওনাকে বাংলাদেশে পাঠানো হয়। উনি এসে মার্কেট সার্ভে করবেন, আমাকে জানাবেন। উনি টাইম টু টাইম বাংলাদেশ থেকে ফোন করে আমাকে জানাচ্ছেন, হোসেন ভাই এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু বিশ্বাস করে না লোক, আপনার আসতে হবে। তখন আমাকে বললেন, তো আমি কি করেছি, 99 সালের 13 ফেব্রুয়ারি ফ্লাই করেছি। ওনাকে আগে জানাইছি আমি আসতেছি। উনি এয়ারপোর্ট, ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করেছেন, মেরিনি গেস্ট হাউসে উঠেছিলাম তখন। তারপরে বাকি যারা যে MLM কোম্পানি আমরা বাংলাদেশে নিয়ে আসছিলাম, আমরা দুইজন ছিলাম মার্কেটিংয়ের দায়িত্ব। আমাদের চিন্তাধারা ছিল কি জানেন, আমরা মনে করছি সফটওয়্যার অনেক মূল্য, এটা বুঝতে পারে নাই এত কম দামে সফটওয়্যার দিয়ে যে বিজনেস চালু করা যায়। কিন্তু সেইটা কিন্তু ওই যে সে ছিলেন শ্রীলঙ্কান ক্যানাডিয়ান সিটিজেন, ওই ভদ্রলোক নাম ছিল মিস্টার শ্রীনারায়ণ দাস। উনার প্রতিষ্ঠানে দুজনে মার্কেটিংয়ের দায়িত্ব পালন করছি। পালন করার সময় যেটা হয়েছেন, উনি আমার দেশের টাকা বাইরে পাচার করছেন, কাজ করছে। আমাদের ফেসবুকে দেখে প্রায় 33,000 লোকের মতো জয়েন করেছেন, তৎকালীন জয়েন করে ফেলছেন আমাদের ফেসবুক। রফিকুল আমিন মোহাম্মদ হোসেনের ফেসবুকে এতগুলা লোক জয়েন করেছেন। উনি বাংলাদেশে কমিশনও দিতে পারে না, শুধু ভাউচার দিচ্ছেন আর টাকা পাচার করছেন।
সেই দায়বদ্ধতা থেকে আমি আর রফিকুল ডিসিশন নিলাম, না আমরা এই প্রতিষ্ঠানে থাকবো না, আমরা দায়বদ্ধতা আছে, আমাদের আত্মীয় স্বজন জয়েন করেছে, আমাদের দেশের লোক জয়েন করেছে, কোনো একদিন আমাদেরকে বলবে প্রতারণা করেছে, প্রতারণা করে পালিয়ে গেছে। সেই জন্য কিন্তু দুজন একমত হয়ে ডিসিশন নিয়েছে আমরা প্রতিষ্ঠান করব। তখন হাতের নাগালে যাদেরকে পেয়েছি তাদেরকে কিন্তু আমরা ডিরেক্টর হিসেবে পরিচালক হিসেবে নিয়েছিলাম। তখন 33,000 লোককে কিন্তু পিলাউন্সিং দেওয়া হয়েছিল। এমনি সব বলেছেন, কিন্তু 33,000 লোককে পিলাউন্সিং দিতে যায় যেটা হয়েছেন, আমরা যারা আমরা প্রতিষ্ঠান করেছি তাদের পক্ষ থেকে যারা জয়েন করেছেন ফিরিয়ে আসছেন তারা কিন্তু ওনার পাইছে, কমিশন পাইছে, কিন্তু তারা কিন্তু বিনিয়োগ করে নাই, মানে তারা কোনো পারচেস করে নাই, উইদাউট পারচেসে। সেইটা দিতে যে আমাদের 2004 সাল পর্যন্ত আমাদের ডিজাস্টার চলে আসছে, কারণ কমিশন হিট করছে উপরে, কিন্তু তারা কিন্তু পারচেস করে নাই কোনো প্রোডাক্ট। নতুন যারা ওই যে এমনি সাহেব বললো ডি দিয়ে যারা আসছেন তারাই কিন্তু বিনিয়োগ করেছেন, মানে পারচেস করেছেন। সেইটা করতে যে আমাদের কিন্তু কষ্ট হয়েছে, আমাদের দুইজনের, মানে আমরা যারা পরিচালক ছিলাম তৎকালীন কষ্ট হয়েছে এই প্রতিষ্ঠান রান করতে যায়। তারপরে আস্তে আস্তে হাঁটি পা করে আমরা কোম্পানি 12 সাল পর্যন্ত অনেক উপরে নিয়ে আসছি। তো আমাদের দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু আমরা কিন্তু প্রতিষ্ঠানের জন্য তর্ক বিতর্ক করি, আবার একমত হই। কিন্তু আমাদের মধ্যে অনেকে অনেক ধরনের চেষ্টা করছে, ফাটল ধরাইতে পারে না, পারবেও না আগামী দিনে ইনশাল্লাহ। এই যে আমি আর রফিকুল আমাদের দুজনের মধ্যে কেন এত পাওয়ারফুল একতা কেন জানেন? আমরা কিন্তু এমএলএ উপর অনেক ট্রেনিং করেছি। সেই ভার্জিনিয়াতে আমি এবং রফিকুল আমিনে দুইজনে বিশাল অডিটোরিয়ামে ইন্ডোনেশিয়ান প্রোগ্রামে ছিলাম। আমরা জানি এই সিস্টেম, মার্কেটিং সিস্টেম কিভাবে কাজ করে, তাই আমাদের মধ্যে দৃঢ় সাহস ছিল, এই জন্য আমরা এখনো আছি, আগামী দিনও থাকবো ইনশাল্লাহ। দেখেন, মামলা নিয়ে কথা বলতে হবে, যেটা নিয়ে আমি এবং রফিকুল আমিনের আত্মসমর্পণ করেছি, আরেকজন লোক করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, আমাদের বাজে নাই। উনার প্রতি উনি আজকে আমাদের থেকে বিদায় নিয়েছেন। উনি বলছেন আমরা মানুষের টাকা ফেরত দিয়ে যেন মরতে পারি, এইটাই সবসময় বলতেন। উনি আমাদের মধ্যে নেই, উনিও আত্মসমর্পণ করছেন, উনি ভয় পেয়েছেন, কিন্তু আমি এবং রফিকুল আমিন ভয় পাই নাই। আমরা বীর পুরুষের মতো আত্মসমর্পণ করেছি। এই কাজটা আমরা দুজনে করেছি, নার্ভাস হয় নাই। তবে 11 অক্টোবর আমরা সারেন্ডার করেছি, 17 অক্টোবর আমাদেরকে রিমান্ডে নিয়ে আসছেন। ওই দিন থেকে আমাদের উপরে টর্চার চালাচ্ছেন। তৎকালীন দুদকে যারা ছিলেন তারা করেছেন, সবাই না, হাতে গোনা কয়েকজন লোক করেছেন। তারপরে যথাসম্ভব 19 অক্টোবর আমাদের লোকেরা মাঠে নেমেছেন, সুন্দর ডিসিপ্লিনভাবে তারা মানববন্ধন করেছেন। তারা কিন্তু রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর করে নাই, কারো গায়ে হাত দেন নাই। আমাদেরকে টিভিতে দেখাচ্ছে, আমরা সকালে যখন আসি দেখি রমনা পার্কে পিটাইয়া সব ঢোকাচ্ছে, লাঠি চার্জ করে সবাইকে ঢোকাচ্ছে রমনা পার্কে, মাহতাব সেন্টার, আলিস টাওয়ারে সব পিটিয়ে লাঠি চার্জ করে তাদেরকে রক্তাক্ত করেছেন। আমরা দুইজন কিন্তু নীরবে কেঁদেছি, কিন্তু আমরা বলতে পারি নাই, কারণ আমরা ভীত হয় নাই দেখাচ্ছি, আমরা ভীত না, ভয় পাচ্ছি না, কিন্তু নীরবে কেঁদেছি তাদের রক্তাক্ত দেখে। আমরা তাদেরকে বলি নাই, বলবো না, তাদেরকে স্মরণ রেখেছি, তাদেরকে মূল্যায়ন করব। আর যে 6টা সংগঠন আমাদেরকে যে সহযোগিতা করেছে, কেন করেছে সেটা আপনারা জানেন। কুশিয়ার নামে একটা শব্দ আছে আমাদের, সেটা করা হয়েছে কোম্পানিকে রান করার জন্য। কোম্পানির প্রতিটা জিনিস অ্যাকাউন্টগুলো ফ্রিজ করার কারণে সবকিছু বন্ধ হয়ে গেছে। বেনামে একটা চিঠির কারণে বাংলাদেশ ব্যাংকে একটা বেনামে একটা চিঠি দিয়েছিল, সেটার কারণে কিন্তু অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছে মামলার আগে। তখন এই প্রতিষ্ঠান চালাইতে হলে টাকা লাগে, টাকার দরকার ছিল, তখন কিন্তু আমাদের টাকা ছিল না, অনেকে অনেক সহযোগিতা করেছেন। তারপরে আমরা জেলে ঢোকার পরে তখন তারা আগে আসছেন 6টা সংগঠন, মামলা অনেকগুলো মামলা চালাইতে হচ্ছে, কোম্পানির জায়গা বেহাত হয়ে যাচ্ছিলেন। তাছাড়া আমাদের দুজনের মামলা, টোটাল মামলাগুলো কিন্তু তারাই চালিয়েছে, তাদের প্রতি চিরকৃতজ্ঞ আমরা। তবে তাদেরকে মূল্যায়ন অবশ্যই আমরা করবো, মূল্যায়ন করব। আজকে সেই জন্য কিন্তু আপনারাও কিন্তু তাদের সাথে মিলে আমাদেরকে হেল্প করেছেন, সবাই তাদের কথা বিশ্বাস করেছেন। আর যারা বিশ্বাস করে নাই তারা কিন্তু দূরে ছিলেন।
অনেকে উপরে লেভেলে ছিলেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন করা হয় নাই। যদি তারা করতেন আমাদের লোকেরা এত সাফারার হতেন না। অনেক লোক নির্যাতিত হয়েছে। আজকে যারা নির্যাতিত হয়েছে কয়েকজন লোকের কথা শুনেছি, হাজার হাজার লোক নির্যাতিত হয়েছে। আমি একটা পেপারে দেখি যাত্রাবাড়ি একটা মেয়ে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করে তাকে ফেলে দেওয়া হয়েছে। সেটাই এখানে মাসুদ আছে, মাসুদ পারভেজ হাসান, ওরই ডাউন লাইন মেরে ফেলা হয়েছে। তো এইরকম অগণিত ঘটনা ঘটেছে। আমরা তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি এবং তাদের পরিবারকে আমরা মূল্যায়ন করবো, ইনশাল্লাহ খুঁজে খুঁজে বের করে মূল্যায়ন করবো। আমি এবং রফিকুল আমিন দুজনই করব। কারণ প্রতিষ্ঠান থেকে আমরা তাদেরকে করব, আমার পকেট থেকে যাবে না। রফিকুল আমিন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কার জন্য হয়েছে? তাদের জন্য প্রতিষ্ঠান হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। অনেকে এখন দেখেন না মাসির দরদ বেড়ে গেছে বেশি, আমি এবং রফিকুল আমিন কিছু নয়। আর যে লোক 2 লাখ লোক আমরা বীর পুরুষের মতো সারেন্ডার করেছি, তাইলে আমাদের কেন অত্যাচার করবে, টর্চার করবে? আমাদেরকে তো অ্যারেস্ট করা হয় নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষকে অ্যারেস্ট করা হয়, আমাদের 2 জনকে কিন্তু অ্যারেস্ট করেন, আমরা নিজেরা আত্মসমর্পণ করেছি। আমাদেরকে সেই মূল্যায়ন করার দরকার ছিল দেশ সরকার তৎকালীন। স্বৈরাচারী সরকার, টিভিতে দেখতাম নেত্রী বলতেন তৎকালীন, আমার বাবা জেল খেটেছে, আমার ভাই যায় বলতেছে তোমার বাবার সাথে একটু দেখা করতে চাই, ছোট ভাই। তাইলে আমার এবং রফিকুল আমিনের সন্তানের বয়স কত ছিল? উনার বাবা তো এক লাগারে 12 বছর জেল খাটেন নাই। আমরা 12 বছর 3 মাস জেল ছিলাম। আমার সন্তানের বয়স ছিল, আমার ছেলে এখানে আছেন, পরিচয় করে দিব, তার বয়স ছিল 8 বছর। সর্বশেষ ছেলেটার বয়স ছিল আমি যখন সান্ডা করি 3 মাস। 12 বছর 3 মাস জেলে ছিলাম, তারা তো বাবাকে কাছে পাই নাই। এবং রফিকুল আমিন সাহেবের 2 মেয়ে তো কাছে পাই নাই। তাছাড়া যেই ধরনের টর্চার করেছে, বাসাতে যে ধরনের হামলা দিয়েছে, তো এরকম তো আর কারো করে নাই। তো আমাদের 2 জনের প্রতি যা হয়েছে অমানবিক, সেটা আমাদের অন্তর থেকে আমরা মাফ করবো না যারা করেছেন। এই জন্য আল্লাহ তো তাদের বিচার করেছেন। তো আমি এবং রফিকুল আমিন আপনাদের সাথে কমিটমেন্ট করতে চাই, যত জীবন বেঁচে থাকি আপনাদের স্বার্থে যেন বেঁচে থাকতে পারি, আমাদের স্বার্থে নয়। আমাদের যে স্বপ্নগুলো নিয়ে বাংলাদেশে আসছি, এই দেশে বেকার মুক্ত করব। যেই সরকার আসুক না কেন তাদের সহযোগিতা আমরা সাপোর্ট দেব। দেশ ডেভেলপ করতে বিজনেসম্যানরা কিন্তু সাপোর্ট দেয়, যে আমেরিকা চালাচ্ছে বিজনেসম্যানরা চালাচ্ছে কিন্তু, তাই না? বিশেষ করে ইহুদিরাই কিন্তু সাপোর্ট দিচ্ছেন। বিজনেসম্যান, বড় বড় বিজনেস ইহুদিরা, তারা সাপোর্ট দিয়ে, তারা যেভাবে বলে সরকার শুনতে বাধ্য। আর আমরা চাচ্ছি আমরা সকলে মিলে সাপোর্ট দেবো। যে সরকার আসুক না কেন তাদের সাথে হাত মিলে, আমরা কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি দেশকে ডেভেলপ করার জন্য, বেকারত্ব দূর করা এই দেশকে। বেকার থাকলে কিন্তু অপকর্ম হবে, ক্রাইম হবে, অন্যায় অপরাধ বেড়ে যায়। আমরা ব্যস্ত ছিলাম, দেখেন আমরা এতটা অর্গানাইজ। ডেসিনি পরিবার, আমি বলি তো, ডেসিনি পরিবার বিগত দিনে 2012 সাল পর্যন্ত পঙ্গপালের মতো আমরা কাজ করেছি, যেদিকে গেছি ডিসিপ্লিন, এতটা কাজ করে গেছি, কিন্তু কোনো ঝামেলা করি নাই, মারামারি কাটাকাটি কোনোটাই করে ডেসিনি পরিবার। তাই বিগত সরকারে আমাদেরকে ভয় পাইছে, বলছে আপনারা নাকি এত ডিসিপ্লিনে, এত অর্গানাইজ। তা আমরা কিন্তু আমাদেরকে পাহারা দিচ্ছি, কিন্তু আমাদেরকে কারো পাহারা দিতে দরকার হয় না। যেমন ওই দিন প্রোগ্রামের জন্য এখানে হল রুমে আমি কমিটমেন্ট করেছিলাম আমাদের লোকেরা যত অর্গানাইজ, কোনো ঝামেলা হবে না, এখানে কোনো এত সিকিউরিটি দরকার নেই। তারপর আবার আপনারা কোনো সিকিউরিটি দরকার আছে? এত সিকিউরিটি দরকার নেই। আমরা ট্রেনিং করেছি, শিখেছি, এই জন্য আমরা ডিসিপ্লিন। এত কিছু হয়েছে কিন্তু আমরা প্রতিবাদ করি নাই। প্রতিবাদ করলে কিন্তু অনেক কিছু আমরা প্রতিবাদ করি নাই। যেমন আমাকে রফিকুল আমিনকে বলেছেন, যখন আপনারা মানববন্ধন করেছেন তাদেরকে বলেন বাসা চলে যেতে, আমাকে ওনাকে ভয় দেখাচ্ছেন। তো রিমান্ডে আমরা টিভিতে দেখতেছি আপনাদেরকে ভয় দেখাচ্ছে, তাদেরকে উঠতে বলেন, নাহলে আপনাদের উপরে অত্যাচার হবে। আমরা কিন্তু মেসেজ দিয়েছি, দেখেন দেশের যেন কোনো ক্ষতি না হয়, আপনারা বাসায় ফিরেন। নেত্রী কমিটমেন্ট করেছে, কমিটমেন্টটা ছিল বুয়া আপনাদের সাথে বসবো, কিন্তু বসে নাই। যদি আজকে ওই দিন বসতেন তাইলে এত লাঞ্ছিত আপনারা হতেন না। আজকের দিনে আমরা কেন
এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি এবং রফিকুল আমিন। এত বছর পরে বের হয়ে আমরা কেন প্রতিষ্ঠানের দায়িত্ব পাচ্ছি না? যদি দায়িত্ব পেতাম আজকে হয়ে গেছে প্রায় 1 বছরের উপরে। 15 তারিখ কিন্তু 1 বছর কমপ্লিট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দায়িত্ব পাচ্ছি না। দায়িত্ব না পাইলে তো আমরা দেশে চালু করতে পারছি না। আমার জায়গা আমি বসতে পারছি না, এমডি সাহেবের জায়গায় এমডি সাহেব বসতে পারছে না, কিভাবে প্রতিষ্ঠান চালু করি? আপনারা অনেকে বলছে বাইরে থেকে আমরা প্রতিষ্ঠান চালু করতে চাচ্ছি না। আমার জায়গা আপনি বসে একটু ভাবেন, আপনাকে সুযোগ না দিলে আপনি সেই কাজটা করতে পারবেন? কখনো পারবেন না। তাই আপনার উদ্দেশ্যে একটাই বলবো, আমরা দুইজন যে স্বপ্ন নিয়ে আসছি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা করণীয় আমরা করব, আপনাদের সহযোগিতা লাগবে। সবাইকে নিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে দাঁড়া করাবো, এককভাবে না। আমি আসছিলাম কিন্তু রফিকুল আমিনের সাথে, এখনো ওনার মনে পড়বে, ওনার সাথে কথা ছিল বাংলাদেশের জন্য আমি আসি 99 সালে 2 সপ্তাহ থেকে সেট আপ করে দিয়ে চলে যাবে, মধ্যে মধ্যে আসা যাওয়া করো, উনি বাংলাদেশে রান করবে, ফ্যামিলি নিয়ে থাকবেন বাংলাদেশে, আমি কেন আর আসা যাওয়া করবো? সে যাওয়া যেতে হয়েছে কতদিন পরে জানেন? 1 যুগ পরে আমার যেতে হয়েছে। তখন আমি 99 সালে আসছি, সে যাওয়া গেছি 2011 সালের সেপ্টেম্বর মাসে। আমি কানাডা গিয়েছিলাম 2 সপ্তাহের জন্য, তার আগে কিন্তু আমার যাওয়া হয়নি কানাডাতে। যখন এই উদ্যোগ নিয়েছি তখন এমডি সাহেব বলছে, চেয়ারম্যান সাহেব আপনি যায় না, গেলে মানুষে ভয় পায়, মনে করে পালিয়ে চলে যাচ্ছে। অনেক ডিরেক্টরও বলছেন, আমি মেনে নিছি। এমডি সাহেব কয়েকবার আসা যাওয়া করছিলেন তখন, কিন্তু আমি যাইনি। তো এখনো বলতে চাই আপনাদেরকে, আমাদের স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য আপনাদের মতো ডাইনামিক লিডার, সাহসী লিডার দরকার। আপনি সকলে এখানে যারা আছে সবাই লিডার আমার চোখে। আজকের এই যে আমাদের দুইজন ক্ষুদ্র মানুষকে আপনারা সম্বর্ধিত করেছেন, ধন্যবাদ জানাচ্ছি 6টা সংগঠনকে। আপনাদের অনেক পরিশ্রম ত্যাগ ছিল, কারণ আপনার বাইরে ছিলেন, আমি আর রফিকুল আমিন ভিতরে ছিলাম। তার মধ্যে আরো কিছু লোক আমাদের জন্য কাজ করেছে। আমি এবং রফিকুল আমিন জেলখানা যেন ভালো থাকি প্রথম দিক থেকে শুরু করছেন। আমাকে ফাঁসি সেল আমাদের দুজনকে প্রথম রাখছেন, উনি বলছেন। তো 2টা লোক আমাদেরকে বেশি সাপোর্ট দিয়েছেন তৎকালীন, প্রথম দিক থেকে ধরে একদম লাস্ট পর্যন্ত। যেটা করেছেন বৈশাখী টিভিতে জিএম রব সাহেব করেছেন, এবং তার সাথে ছিলেন সবুজ নামে ম্যানেজার ছিলেন, সেও করেছেন। তো এইরকম 6টা সংগঠনও করেছেন, তারাও করেছেন আমাদেরকে সাপোর্ট দিয়ে ভালো রাখার জন্য, যেভাবে ভালো থাকতে পারি। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, আমরা দুইজনই চিরকৃতজ্ঞ তাদের প্রতি। তো আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমাদের দুইজনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, আপনাদের স্বপ্নটা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন একসাথে করতে পারি। আজকের বেশি বলবো না, যেহেতু সময়টা সংক্ষিপ্ত এমন হয়ে গেছে, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। তারপরে একবারে আমরা শেষ করবো, আর একটা প্রোগ্রাম পরে মনে আরেকটা প্রোগ্রাম আছেন যেহেতু। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি রফিকুল আমিন, যে মাল্টিপারপাসের কথা একটু বলতে হয়। মাল্টিপারপাসটা কেন তাড়াতাড়ি করা হলো? মাল্টিপারপাসের মাধ্যমে যেন তাড়াতাড়ি আমরা, যেহেতু মাল্টিপারপাসের মামলা এখনো রয়েছে, অনেকে মাল্টিপারপাসে বিনিয়োগ করেছেন, সেই টাকাগুলো কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাকাউন্ট ফ্রিজটা খুলে না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা পেমেন্টটা দিতে পারছি না। তার জন্য মাল্টিপারপাস আমরা চালু করেছি, অন্য ব্যবসা যে আসবে সেটার মাধ্যমে যেন আমরা পারি। যেমন টি প্লান্টেশনের যে গাছগুলো কেটে ফেলছে, তৎকালীন ছাত্রলীগ বলতে যতগুলো সংগঠন আছে তারাই কাটছে। বৈশাখীতে অনেকগুলো নিউজ করেছে, কর্ণপাত করেন তৎকালীন সরকার। আরে ভাই, আপনারা 32,000 গাছ পেয়েছেন, সেই 32,000 গাছ বুঝাইতেন আমাদেরকে। এখন 32,000 কেন, 32,000-এর জায়গা 100 গাছ খুঁজে পাবো কিনা সেটা জানি না, পুরনো গাছ। এখন যেগুলো উঠছে কুশি দিয়ে যে গাছগুলো উঠছে, সেই গাছগুলো আছে জঙ্গলের মতো হয়ে আছে। ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা আমাদের সাথে করেছে, যেন মানুষে আমাদেরকে প্রতারক বলে আমাদের গায়ে আঘাত করে, সেই জন্য তারা এগুলি করেছেন। তো আপনাদের যে ভালোবাসা ছিল আমাদের প্রতি, এই জন্য আপনারা এই কাজগুলো তাদের করার কারণে আপনারা কোনো কর্ণপাত করেন নাই, প্রতিবাদও করেন নাই তাদের পক্ষ হইয়া। তারা চাইছিল আপনাদেরকে খেপাই দিয়ে আমাদেরকে অপমানিত লাঞ্ছিত করবে, তারা পারেনি, বহু চেষ্টা করেছে।
রিমান্ডে থাকাকালীন কিন্তু আমরা দুইজনেই কিন্তু এত সাহসের সাথে রিমান্ডগুলো পাস করেছি, কল্পনা করতে পারবে না। কিন্তু মানুষের কাছে বলেছে আপনারা কি নতুন নতুন ইনফরমেশন দিয়েছি, পেপার পত্রিকা লিখছে, রফিকুল আমিন সাহেব তো বলছে দেখেন আপনারা কি লিখতেছে, আমরা নতুন নতুন কি ইনফরমেশন দিচ্ছি। আমরা তো আপনাদের সাথে গল্প করতেছি, আমরা তো চুল পরিমাণ অপরাধ করি নাই, তাইলে আমাদের উপরে কেন এইরকম লেখালেখি হচ্ছে? বলছে বাইরের কিছু লিখতেছে তো আমাদের হাত নাই। এটা কথা হলো? ওনাদের হাত নাই, কিন্তু লিখতেছে কিন্তু উল্টাপাল্টা আমাদেরকে নিয়ে। আর কিছু লোক এই দেশের তারা এটাকে বিশ্বাস করেছে, হ্যাঁ তারা প্রতারণা করেছে, টাকা পাচার করেছে। তাহলে যদি টাকা পাচার করতাম, এখান থেকে চার্জশিটে লেখছে কি দেখেন, হস্তান্তর রূপান্তর স্থানান্তর এক প্রতিষ্ঠান টাকা আরেক প্রতিষ্ঠানে কিনে মানি লন্ডারি। তাইলে বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানিগুলো কি করেছে? একটা প্রতিষ্ঠান থেকে শুরু করেছে, তারপর অনেকগুলো প্রতিষ্ঠান করেছে। এগুলি সে মিথ্যা অপবাদ দিয়ে আটকে রাখা, বিনা বিচারে 12 বছর কেন রাখবে আমাদেরকে? 12 বছর 3 মাস 5 দিন আমাদেরকে হাঁটিয়েছেন। এটা কি মানুষের কাজ? এটা করেছেন আমাদের উপরে। তো আল্লাহ তাদের বিচার আরো করবে, এই বিচার শেষ হয় না, আরো বিচার করবে। তাই আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আমার 2 ছেলেরা আপনাদের সামনে হাজির করাচ্ছি, বাসেদুল হোসেন এবং মাহিদুল হোসেন। 2 জন আসো, কারণ তারা মায়া কান্না কাঁদছে টিভিতে বসে। তাদের বাবা জেলে ছিল, আর এদের বাবা যখন জেলে ছিল তাদের পাশে তো সরকার দাঁড়া নেই, তখন তো দাঁড়ায় নাই তারা, আপনারা ছাড়া কেউ তো দাঁড়ায় নাই। আগামী দিনে আমরা যদি চলেও যাই, আমাদের ছেলেরা মেয়েরা দাঁড়াই আপনাদের সাথে একসাথে কাজ করবে, এই প্রতিজ্ঞা নিয়ে আমি এখানে আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু করতালি দেই নাই, জোরদার করতালি হবে। আমরা চমৎকার বক্তব্য শুনলাম, আমরা স্যারের কাছ থেকে দিক নির্দেশনা পেয়েছি। আমরা আমাদের সেই মহেন্দ্রক্ষণে চলে এসেছি। ঐতিহাসিক কারা মুক্তি সংবর্ধনা সেই পর্বে আমরা প্রবেশ করব। তবে তার আগে আমি অডিয়েন্সের কাছ থেকে একটু সহযোগিতা চাইবো। আমরা দেখছি একটু এলোমেলো